যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আজকে শুরু করব হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রথম পিএইচডি আমাদের। আমরা এর আগে কোনো পিএইচডি করে নেই এবং আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়েই পিএইচডিটা করব এবং আমরা ফটোশপের অনেক বেসিক কিছু জানবো আজকে। আচ্ছা, যাই হোক, আমি এখন যেটা করলাম এতক্ষণ যা করেছি সেটা হচ্ছে এখানে এক এক প্রথম কাজ, এই পিএইচডিটা বুটস্ট্র্যাপ স্টাইলে করা না। ঠিক আছে, বুটস্ট্র্যাপে কোনো গ্রেড নাই, কিছু নাই। সো আমি সেটাকে বুটস্ট্র্যাপে গ্রেডে আনার জন্য একটা কাজ করছি। কাজটা হচ্ছে এখানে দেখেন, বুটস্ট্র্যাপ আমরা গত ক্লাসে দেখছিলাম যে বুটস্ট্র্যাপের কন্টেনার উইডথ কত, 1170 পিক্সেল। ঠিক আছে, আমরা জানি বুটস্ট্র্যাপের কন্টেনার উইডথ 1170 পিক্সেল। এখন আমাদের পিএইচডির কন্টেনার উইডথ হচ্ছে, আমি আগের অবস্থায় যাই, এখানে দেখেন পিএইচডির কন্টেনার উইডথ হচ্ছে 1200 পিক্সেল সামথিং, হ্যাঁ বরাবর 1200 পিক্সেল। সো এটাকে আমাকে কি করতে হবে, কন্টেনার উইডথ 1170 করতে হবে। এখন আমরা তো 10 করে দিলে তো হবে না, কারণ হচ্ছে আমার অনেক কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলোও আসতে হবে, কন্টেনার 1170-এর মধ্যে আসতে হবে। তো এখন দেখেন একটা ছোট্ট পাটিগণিত করছি। হ্যাঁ, পাটিগণিতটা হচ্ছে এরকম যে 1920 পিক্সেল, এটা পুরো পিএইচডি সাইজ হচ্ছে কত, 1920 পিক্সেল, আর কন্টেনার ওয়েট হচ্ছে এখানে মোটামুটি 1200 পিক্সেল। এখন আমাকে করতে হবে 1170 পিক্সেল কন্টেনার ওয়েট। সো আমি যদি জানি যে 1200 পিক্সেলে যদি হয় 1920 পিক্সেল, তাহলে 1170 কত হবে, 1920 ইন্টু 1170 বাই 1200 ভাগ করবো না, মানে পাটিগণিত এরকম যে 1200 পিক্সেলে যদি হয় 1920 পিক্সেলের পিএইচডি সাইজ, এক পিক্সেলে হবে কত, 1920 বাই 1200, আর 1170 কত হবে, 1920 ইন্টু 1170 বাই 1200। সো এটা দিয়ে ভাগ করার পর যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমার পিএইচডি সাইজ, পিএইচডির ওয়েট হবে। এখন পিএইচডির ওয়েট আছে হচ্ছে 1920, এরপর যেটা পাবো সেটাকে যদি করি তাহলে আমার কন্টেনার ওয়েট 1170 হবে। ঠিক আছে, তো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 1872। সো আমি এখানে করেছি হচ্ছে 1872, কন্ট্রোল অল্টার আই, ইমেজ সাইজ, অথবা এখান থেকে ইমেজ সাইজ, দেন এটাকে করে দিয়েছে হচ্ছে 1872। অবশ্যই এখানে এটা দিয়ে রাখবেন যাতে হাইটটাও তার সাথে চেঞ্জ হয়। সো পিক্সেলে থাকবে, পিক্সেল করার পর ওকে দিব, দেন ওকে অল। এখন দেখেন সব কিছু কম্প্রেসড হওয়ার পর আমার ইমেজ সাইজটা 1872 হবে এবং কন্টেনার ওয়েট হবে 1170 পিক্সেল। তো আমরা দেখি, কম্প্রেস করলাম, এরপর যদি এখানে দেখি যে 1170, ঠিক আছে বরাবর। এবার আমরা এটাতে যেটা করবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রেড দিব। বুটস্ট্র্যাপের গ্রেড, অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ কয়টা গ্রেডে কাজ করে, 12টা গ্রেড, 12টা কলাম। তো আমরা 12টা কলাম এখানে ভাগ করব। তো আমি যেই কলামগুলো আছে অ্যাকচুয়ালি সেগুলো বাদ দিয়ে দিই। সো এটা অবশ্য গ্রাফিক্স ডিজাইনারদের কাজ, যদিও বা আপনাদের হয়তো বা এটা এখন পেইড হয়ে গেছে, হ্যাঁ এটা পাওয়া যায় না। এটা হচ্ছে এক্সটেনশন, গাইড এক্সটেনশন। সো আমি গ্রেডগুলো তুলে দিলাম যেগুলো আছে। এখন যেটা করব, 1872 থেকে 1170 গেলে কত, 702, এবং তাকে যদি আমি দুই ভাগ করি তাহলে 351 হচ্ছে আমার দুই পাশে সাইড আছে। তো সো আমি লেফট মার্জিন দিলাম 351, রাইট মার্জিন দিলাম 351, আর আমার কলাম হবে 12টা, এবং আমার প্রতিটা কলামের মাঝখানে 30 পিক্সেল গ্যাপ থাকে। আমরা জানি গত ক্লাসে দেখছি না যে প্রতিটা কলামের মাঝখানে 30 পিক্সেল গ্যাপ। তো সেই 30 পিক্সেল গ্যাপ দিলাম। এরপর যদি আমি মেক গ্রিড করি, দেখেন 12টা কলাম আমার তৈরি হয়ে গেছে। এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত 1170, এবং তার মধ্যে হচ্ছে 12টা কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, 12টা গ্রিড, 12টা কলাম তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে বুটস্ট্র্যাপে কনভার্ট ইজিলি করতে পারবো। হ্যাঁ, এখানে কিছু কিছু দেখবেন যে বাইরে আছে, বা এগুলো দেখে কনফিউজড হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে আমরা এটাকে কম্প্রেস করছি, তো কিছু সাইজ অবশ্যই একটু এদিক ওদিক হবে, এটা সমস্যা নেই। বাকিগুলো সবগুলাই ঠিক আছে অ্যাকচুয়ালি, জাস্ট একটা ছবি, এই যে হোভার ইফেক্টের ছবিটা একটু বাইরে মনে হচ্ছে। নর্মাল অবস্থায় ঠিক আছে, বাট যখন হোভার হচ্ছে তখন একটু বাইরে যাচ্ছে, এটা সমস্যা নেই, সব কিছু ওকে আছে। ওকে, সো আমরা এই পেজ ডেটা করবো যতদিনই লাগে, সমস্যা নেই। ঠিক আছে, সো
কাজ শুরু করি। ওকে, আমি এটুকু সেভ করে নিলাম যাতে গ্রিডটা থাকে। এনিওয়ে, এবার আমরা ফটোশপের কিছু বেসিক ধারণা নিয়ে নিই। হ্যাঁ, কিছু বেসিক ধারণা, সেটা হচ্ছে আমরা তো জানি অবশ্যই এটা হচ্ছে একটা ফটোশপ অ্যাডোবি ফটোশপ আপনারা ইউজ করবেন হচ্ছে CS6 অথবা CC। যদি আপনাদের কম্পিউটার কনফিগারেশন ভালো থাকে, মানে 8 GB র্যামের উপরে প্লাস হচ্ছে কোর i5 বা কোর i3 এরকম যদি প্রসেসর হয়, তাহলে ফটোশপ CC ইউজ করতে পারে, ক্রিয়েটিভ ক্লাউড। আর যদি এমনি কম্পিউটার হয়, তাহলে হচ্ছে CS6 ইউজ করা যাবে। তবে অ্যাকচুয়ালি ফটোশপটা ভারী একটা সফটওয়্যার, ঠিক আছে, অনেক ভারী একটা সফটওয়্যার। সো র্যামটা একটু বেশি হওয়া জরুরি, র্যাম। তারপর হার্ড ডিস্কও যথেষ্ট স্পেস থাকা লাগে, ঠিক আছে, স্পেস থাকা লাগে মোটামুটি। এনিওয়ে, সো ফটোশপ হচ্ছে এটা, এবং তার কিছু টুল আছে, এগুলো হচ্ছে টুলস। আর বাম পাশ নর্মালি যেমন আমরা যেভাবে এডিটরে কাজ করি, ঠিক তেমনটাই এটা হচ্ছে ফটোশপের ওয়ার্ক স্পেস এটা। তারপর হচ্ছে এই পাশটা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ফটোশপের টুল, আর এই পাশটা হচ্ছে ফটোশপের আপনার উইন্ডো। কিছু উইন্ডো আছে, যেমন নেভিগেটর উইন্ডো, এটার মাধ্যমে আমি আমার ওয়ার্ক স্পেসের যে কোনো জায়গায় যেতে পারি। অ্যাকচুয়ালি আমার ওয়ার্ক স্পেসটা যত বড়, নেভিগেটরটাও পুরোটা একটু ছোট্ট একটা প্রিভিউ দেখাচ্ছে। এবং আমার নেভিগেটরটা চেঞ্জ করে আমরা হচ্ছে পজিশন চেঞ্জ করতে পারি। এরপর নিচে দেখতে পাচ্ছেন লেয়ার, এগুলো যদি আপনার পিসিতে নাও থাকে, তাহলে উইন্ডো থেকে গিয়ে আপনি এখানে সেট করতে পারেন যে আপনি কি চাচ্ছেন। যেমন আমি লেয়ারও তুলে দিলাম, কিছুই নাই, এখন জাস্ট টুল এটা আছে। তো আমি যদি টুলস অপশনটা তুলে দেই, টুলস চলে গেল এই পাশ থেকে, বাম পাশ থেকে। তারপর হচ্ছে অপশন তুলে দিলে অপশনস চলে গেল, এই যে এখানে যা অপশনস ছিল তা। তারপর যদি আমি এগুলো হচ্ছে জাস্ট ওয়ার্ক স্পেস আছে বাকিগুলো। তো আমি টুলস নিয়ে আসলাম যেগুলো লাগে, অ্যাকচুয়ালি অপশন তো অবশ্যই লাগবে। তারপর হচ্ছে লেয়ারটাও আমার দরকার আছে। অ্যাকচুয়ালি একটা পিএইচডি তৈরি হয় অনেকগুলো লেয়ারের মাধ্যমে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার, ঠিক আছে। সো এটা যদি একটা ইমেজ হয়, ইমেজ কিন্তু এডিট করা যায় না সহজে, ইমেজ এডিট করা যায় না, কিন্তু এটা একটা এডিটেবল ইমেজ বলতে পারি। হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি এডিট করতে পারছি। এই জন্য হচ্ছে পিএইচডি থেকে HTML করাটা সহজ, কারণ আমি আমার টেক্সটগুলো ইজিলি কপি করতে পারবো, ঠিক আছে, ইজিলি আমি কি করতে পারবো, কপি করতে পারবো। সো এটা হচ্ছে তারপর হচ্ছে নেভিগেটর নিয়ে আসলাম আমি, যেগুলো অ্যাকচুয়ালি লাগে। এখানে কিছু টুলস আছে, যেমন হিস্টোরির কাজ হচ্ছে আমি মনে করি কিছু চেঞ্জ করলাম, আগের অবস্থায় চলে গেলে আবার আগের অবস্থায় চলে আসবে। একদম আগের অবস্থায় চলে আসছি, একদম আগের অবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে একদম আগের অবস্থা। এরপরে আমরা যেটা করেছিলাম সর্বোচ্চ এইটুকু আসছি, মেবি আরও কিছু চেঞ্জ আমরা দেখিনি। এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের লেটেস্ট চেঞ্জ, মানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হিস্টোরি, আমি কি কি করে আসছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি মনে করেন একটা, এই যে সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গুলার আঁকলাম, সেটারও স্টেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে থাকবে। সো আমি এটা সেভ করলাম এই অবস্থায়, এবং ক্লোজ করে আবার নতুন করে ওপেন করি, অ্যাকচুয়ালি যাতে, কারণ আমরা বারবার হিস্ট্রিতে মুছে ফেলবো, সব কিছু মুছবো, তো তাই আমি আবার করলাম, দেখি যে এই অবস্থায় আছে কিনা সব কিছু। যেহেতু আমরা সেভ করেছি, সব কিছু থাকার কথা, ওকে ফাইন, সব আছে। কারণ আমি বারবার হিস্ট্রিতে যাব, কারণ এখান থেকে যে কোনো কিছু কপি করবো, দেন আবার হিস্ট্রিতে চলে যাব। তো আগের অবস্থায় চলে গেলে তখন আবার আমাকে গাইড দিয়ে গ্রিড করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। তাই আমি আবার নতুন করে ওপেন করলাম, এখন আগের অবস্থায় মানে এটা, হ্যাঁ, এখন আগে কোনো কিছু এডিট করার পর আগের অবস্থায় আসলে এটাই আসবে। যাই হোক, এবার আসি কিছু টুলসের ব্যবহার। যেমন এখানে টুলস আছে, যেমন প্রথম টুলসটা হচ্ছে মুভ টুল। আমি এটা দিয়ে সিলেক্ট করে যে কোনো কিছু মুভ করতে পারি। যেমন সিলেক্ট করলাম, এখন দেখেন ইমেজ সহ সব কিছু মুভ হচ্ছে, পুরো ইমেজ, ঠিক আছে। আমি আবার আগের অবস্থায় চলে গেলাম। অ্যাকচুয়ালি মুভ টুলের অনেকগুলো অপশন আছে। এখানে দেখেন ডান পাশে হচ্ছে আপনারা, বাম পাশে হচ্ছে টুলসগুলো দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা টুলসের আবার কিছু অপশন আছে, সেই অপশনগুলো উপরে আছে, এই যে, ঠিক আছে। আমি নতুন আরেকটা টুলসে যাব, সেই অপশন চেঞ্জ হবে, মানে যার সাথে যে অপশনগুলো আছে ঠিক ওই টুলসের অপশনগুলো শো করবে। তো প্রত্যেকটা টুলসের কিছু অপশন আছে, যেমন আমরা
নর্মালি যেই কাজটা করব সেটা হচ্ছে টু মুভ টুল সিলেক্ট করে আমাদের অপশন থাকবে হচ্ছে অটো সিলেক্ট দেন এখান থেকে থাকবে হচ্ছে লেয়ার। তার মানে আমি যেই এখান থেকে যেই অংশটা সিলেক্ট করি না কেন এখানে সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি সিলেক্ট। যেমন এখন যে লেয়ারটা সিলেক্ট করা আছে সেটা একটা গ্রুপ, ঠিক আছে, এটা একটা গ্রুপ, এই যে এটা হচ্ছে গ্রুপ। আমি যদি অফ করে দেই তাহলে পুরোটাই চলে যাচ্ছে, তার মানে এটা একটা গ্রুপ। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই লেয়ারটা বের করতে, টেক্সটের লেয়ারটা বের করতে। দেখেন আমি মুভ টুলে অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট করা আছে, টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে কি লেয়ারটা এখানে চলে আসলো, দেখছেন? তো আমি এইভাবে লেয়ার খুঁজতে পারবো, এভাবে আমি লেয়ার নিয়ে কাজ করতে পারবো, কপি করতে পারবো সব কিছু। সো এখান থেকে আমি জাস্ট চাইলে যে কোনো কিছু করতে পারি। যেমন মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি, ঠিক আছে, ভি। সো এগুলো কিবোর্ড থেকে ভি। তারপর আমি কিবোর্ড থেকে যদি টি দেই, টি টি এর কাজ হচ্ছে টাইপ টুল। এই যে টাইপ, কোনো কিছুকে টাইপ করার জন্য যে টুলটা ইউজ করা হয় সেটা হচ্ছে টি টুল, টাইপ টুল। সো আমি যদি টাইপ টুলের মাধ্যমে কোনো টেক্সটকে যদি সিলেক্ট করতে হয় টাইপ টুলের মাধ্যমে করতে হবে, হ্যাঁ, কারণ এটা একটা টেক্সট। সো আমাকে টাইপ টুলের মাধ্যমেই এটাকে এডিট করার জন্য অপশন আসবে। যেমন দেখেন টাইপ টুল, দেন আমি কি করলাম, টেক্সটের উপর ক্লিক করলাম, আমাকে এডিট করার অপশন দিল, ঠিক আছে। সো আমি আবার বলছি, প্রথম মুভ টুল যেটা নিয়ে আমরা খুব বেশি কাজ করব, এবং অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট করা থাকবে। দেন আমি যেই লেয়ারে ক্লিক করি না কেন সেই লেয়ারটা এখানে চলে আসবে, সিলেক্টেড হয়ে যাবে এটা এইটা, ঠিক আছে। তো তারপর মনে করেন যে এই ট্যাক্সটা 99, এই ট্যাক্স 24, এই ট্যাক্স 15, এভাবে। সো আমি অটো সিলেক্ট মুভ টুলের কাজ বুঝতে পারলাম। অবশ্যই আবার একটা জিনিস দেখেন, আমি মুভ টুলের মাধ্যমে কিন্তু সরাই ফেলতে পারি। মুভ টুলে ছেড়ে দিলাম, এটা ভিতরে চলে গেল, আবার নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এটা ভিতরে চলে যাওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে এই ইমেজটা হচ্ছে এর ভিতরে, মানে এই বক্সটা যত বড়, আমি যদি দেখাই এই বক্সটা হচ্ছে এটা সিলেক্টেড যে বক্সটা, এই বক্সের ভিতরে দেখাবে, এর বাইরে দেখাবে না এই ইমেজটা। এটা অ্যাকচুয়ালি ওইভাবে করা আছে, সেটা পরে বিষয়। তো মুভ টুলের কাজ কি, কোনো কিছুকে সরানো, কোনো কিছুকে সিলেক্ট করা, কোনো কিছুর লেয়ার খুঁজে বের করা, সব কিছু হচ্ছে মুভ টুলের কাজ। মুভ টুলের মাধ্যমে যে কোনো কিছু সরানো যায়। কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় চলে আসছি। এরপর মার্কিউ টুল হচ্ছে সিলেকশন টুল। যেমন আমার এখানে পরিমাপ করা লাগবে যে আমার এখানে দেখতে হবে যে এটা থেকে এটার দূরত্ব কত। তো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এইটুকু পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এখানে ছোট্ট একটা উইন্ডোর মাধ্যমে আমার উইডথটা দেখাচ্ছে, ডাব্লিউ হচ্ছে 53, হ্যাঁ, পিক্সেল। হাইট হচ্ছে এজ হচ্ছে 20 পিক্সেল। আমি যদি হাইট বাড়াই তাহলে 20 পিক্সেল বাড়তে থাকবে। সো এটা কি, এটা হচ্ছে ইনফো। অ্যাকচুয়ালি আমরা আরেকটা এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6 এ অটোমেটিকলি থাকে। আর যদি না থাকে তাহলে মনে হয় এখান থেকে প্রিফারেন্স থেকে সেট করা যায়, জেনারেল মেবি। যাই হোক, এটার স্পেস কোথায় সেট করতে হয় আমি ঠিক জানি না অবশ্যই। পারফরমেন্স স্কেচ কার্সর ইউনিট রুলস স্লাইস, যাই হোক এখানে কোথায় সেট করতে হয় আমি ঠিক জানি না, যেহেতু আমি গ্রাফিক্সে ঠিক না। যাই হোক আমি আবার বলছি, মার্কেট টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, যদিও বা ফটোশপ CS6 এ হচ্ছে অটোমেটিকলি এটা থাকে। এই যে যেটা পাথ ইনফো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এখান থেকে পাথ ইনফো একটা নাম আছে, অপশন আছে, পাথ, শুধুমাত্র পাথ আছে, ইনফো। এই ইনফোর মাধ্যমে বোঝা যায়। যেমন আমি সিলেক্ট করলাম, ওই যে ইনফোতে দেখাচ্ছে কিন্তু ডাব্লিউ হচ্ছে 31, ঠিক আছে, এই যে দেখছেন 31। এখানেও দেখাচ্ছে যে ডাব্লিউ হচ্ছে উইডথ, এইচ হচ্ছে হাইট, ঠিক আছে। আর এখানে এক্স ওয়াই মিনস এটা যদি এক্স হয় এটা ওয়াই। সো আমার পিএইচডির শুরু থেকে কত মানে কোন জায়গায় দেখেন, আমি একদম পিএইচডির শুরুতে যদি নিয়ে যাই এক্স এর মান হয়ে যাবে 0। এক্স এর মান কি, এখানে 0, এখানে 0, এখানে 1 2 3 4 এভাবে বাড়তেছে। আবার আমি যদি ওয়াইতে যাই, ওয়াইতে 0তে যাই, দেখেন ওয়াইতে 0, নিচের দিকে নামতে গেলে ওয়াই বাড়বে। তো এটা তো অবশ্যই এক্স অক্ষ ওয়াই অক্ষ এগুলো বোঝেন। তো এখানে ইনফো দেখাচ্ছে। আচ্ছা, এরপরের টুলসটা নিয়ে আমাদের খুব একটা কাজ নেই। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা যখন কোনো কিছুকে সিলেক্ট করে বা কোনোকে শেপ তৈরি করে তখন লাগে, অ্যাকচুয়ালি এটা লাগবে না। এরপর হচ্ছে ম্যাজিক ওয়াইন টুল।
ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একই কালারের বিষয়গুলো সিলেক্ট করার জন্য। যেমন দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই কালার পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি ম্যাজিক ওয়ান টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, আমি এখানে ক্লিক করলাম, অ্যাকচুয়ালি পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। কুইক সিলেকশন আছে এখানে, অ্যাকচুয়ালি কোনো কিছুকে আস্তে আস্তে কুইক সিলেক্ট করার জন্য এগুলো লাগে না আমাদের। আমরা আমাদের এগুলোতে যাই, প্রথমে মুভ টুল, মার্কি টুল জাস্ট পরিমাপ করার জন্য মার্কি টুলটা জরুরি। তারপর হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছুকে কাটার জন্য, যেমন এই ইমেজটা আপনি নিতে পারছেন না, কিন্তু আপনাকে ক্রপ করে নিতে হবে। আপনাকে কি করতে হবে? ক্রপ করে নিতে হবে। তখন কি করতে হবে? আপনাকে প্রথমে মার্কি টুলের মাধ্যমে সেটাকে সিলেক্ট করতে হবে। যেমন এই ইমেজটা হচ্ছে এইটা, এইখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে ইমেজটা, ঠিক আছে। দেন আপনি যদি ক্রপে ক্লিক করেন, এইটুক পর্যন্ত সিলেক্টেড হয়ে থাকবে, দেন এন্টার, দেন আমার কি, আমার পুরো পিএইচডিটা ওই ইমেজে ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রপ টুল। সো ক্রপ টুল অ্যাকচুয়ালি আমি দেখেন কিছু এখানে কিছু শর্টকাট আছে, যেমন আমি এখানে কি করছি, মার্কি টুলের মাধ্যমে এভাবে সিলেক্ট করছি, কিন্তু আবার এই যে মার্কি টুলটাকে এভাবে মুভ করাচ্ছি ওই অবস্থায়। মার্কি টুল নর্মালি মুভ হবে না, আপনি মাউস মুভ করালে কি হবে, এভাবে হবে, জাস্ট এভাবে মুভ হতে থাকবে। সো ট্রিক্স হচ্ছে স্পেস। আপনি যদি কিবোর্ড থেকে এটার জাস্ট মাউস ক্লিক করেই মার্কি টুলকে কি ক্লিক করেই ড্র্যাগ করতে হয় সিলেক্ট করার জন্য, যেভাবে আমরা ট্যাগ সিলেক্ট করি কম্পিউটারে ঠিক সেভাবে। সো যদি এই মনে করেন এইটুক নিলেন আপনার, সাপোজ এখান থেকে অ্যাকচুয়ালি আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই, আমি এখান থেকে একদম এক্সাক্ট পয়েন্টটা আমি নাও ধরতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে মনে হচ্ছে যে এই পুরো বক্সটাকে একটু সরাতে হবে। সো স্পেস প্রেস করে আপনি পুরো বক্সটাকে একসাথে সরাতে পারবেন, তারপর স্পেস ছেড়ে দিয়ে আবার টানলে আবার সিলেক্ট হতে থাকবে, ঠিক আছে। এ হচ্ছে মার্কি টুল প্লাস স্পেসের কাজ। যে কোনো কিছু স্পেস দিয়ে, যেমন আমি আবার স্পেস, দেখেন স্পেস প্রেস করলাম, আমার মাউস কার্সারটা কি হলো, হ্যান্ড হয়ে গেল। তো আমি এখন চেপে ধরে আমার পুরো ওয়ার্ক স্পেসটাকে কি নাড়তে পারবো, দেখতে পারবো ঘুরে ঘুরে সব কিছু। সো দেখলাম হ্যান্ড টুলের কাজ, দেখলাম এটা হ্যান্ড টুল, এটা আছে নর্মালি অ্যাকচুয়ালি শর্টকাট দেখতে হবে। শর্টকাট আমরা মনে করি হ্যান্ড টুলে যাব, তারপর এভাবে ঘুরে আসবো, ঘুরে যাব, এভাবে অ্যাকচুয়ালি সময় হবে না, আপনাকে শর্টকাট শিখতে হবে। আপনি যে টুলে থাকেন না কেন, যে কোনো টুলে থাকেন না কেন, আপনি যখন স্পেস প্রেস করবেন তখন এটা হ্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে মনে করেন আপনি টাইপ টুলে আছেন, কোথাও ক্লিক করছেন, টাইপ টুল দিয়ে কোথাও ক্লিক করছেন, এখন আপনি যাচ্ছে হ্যান্ড টুল আনতে, তার মানে সেই জায়গায় স্পেস দিলে কিন্তু আসবে না, কারণ হচ্ছে এটা লিখছেন আপনি, ঠিক আছে। সো টাইপ টুল থেকে আগে বের হয়ে আসতে হবে। মনে করেন আপনি টাইপ টুলে আসেন কিন্তু কিছুই সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু সে কি হবে, সে হ্যান্ড টুল হিসেবে কাজ করবে। আপনি টাইপ টুলে আছেন বাট কোথাও ক্লিক করেন নাই বা কিছু সিলেক্ট করেন নাই, সেক্ষেত্রে আসবে। যেমন আপনি এখানে সিলেক্ট করছেন শর্টকাটে আসার জন্য, ব্যাকে যাওয়ার জন্য স্কেপ, কিবোর্ড থেকে স্কেপ প্রেস করলে আবার ডিসিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করলেন ডিসিলেক্ট, সিলেক্ট ডিসিলেক্ট। এনিওয়ে, এরপর হচ্ছে আমরা দেখি যে এটা হচ্ছে কালারের, অ্যাকচুয়ালি কালার টুল, আই মিন এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, মানে একসাথে অনেকগুলো কালার করার জন্য। যেমন আপনি একটা লেয়ার নেন, সাপোজ আমি একটা লেয়ার নিলাম, এখন এখানে একটা সেই লেয়ারের একটা বক্স অঙ্কন করলাম, এখন আমি একটা কালার দিই, ঠিক আছে। আমি জাস্ট ওই জায়গায় একটা কালার দিলাম, এই টুলটা হচ্ছে একই কালার পুরা সিলেকশন অনুযায়ী কি করবে, ফিল করবে। সো এনিওয়ে এটা লাগে না, খুব একটা লাগে না, মাঝে মধ্যে লাগে। তারপর হচ্ছে টাইপ টুল, তো দেখলামই টাইপ টুলের মাধ্যমে আমরা ট্যাক্স সিলেক্ট করতে পারি। হ্যান্ড টুল হচ্ছে জাস্ট হ্যান্ড টুল, ফ্রি হ্যান্ড। তারপর এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আবার আমি চাইলে ফরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডকে ফরগ্রাউন্ড বানাতে পারি। সেক্ষেত্রে উপরেরটা ফরগ্রাউন্ড, আই মিন কি কালার জাস্ট চেঞ্জ করলাম, আমি কি করলাম এক ক্লিকে কালার চেঞ্জ করলাম, মানে ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফরগ্রাউন্ড হিসেবে নিলাম, এইটার মাধ্যমে, ঠিক আছে। এনিওয়ে এই হলো শর্টকাট, পিএইচডির অ্যাডোবি ফটোশপের শর্টকাট। সো কিছু টুলসের শর্টকাট কি হচ্ছে, যেমন মুভ টুলের শর্টকাট কি ভি, এখানে দেখলে বুঝতে পারবেন, দেখেন মাউস দিয়ে
হোভার করলাম, মুভ টুল ভি দেখাচ্ছে। সো আপনি যদি মনে করেন টাইপ টুলে আছেন, টাইপ টুল থেকে আপনাকে ভি মুভ টুলে যাইতে হবে, এটা লেয়ারটা বের করার জন্য আপনি ভি প্রেস করেন, মুভ টুল হয়ে গেল, দেন প্রেস করলেন, এই লেয়ারটা বের হলো। আপনাকে আবার এটা সিলেক্ট করতে হবে, আপনি টাইপ টুলে যাবেন, টি চাপ দিলেন, টাইপ টুল হয়ে গেল, ক্লিক করলেন, আমার টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। এই হচ্ছে শর্টকাট। এভাবে আপনারা সব প্রত্যেকটা শর্টকাট শিখে নেবেন এবং আস্তে আস্তে আই হোপ প্র্যাকটিসের মাধ্যমে এই হাতটাকে একটু ক্লিয়ার করবেন, যে দ্রুত কাজ করার। যাই হোক, এবার আমরা ওয়েবসাইট ডিজাইনিংয়ে আসি। এটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ লেআউট। এবার আমরা জানি অবশ্যই এটা একটা সেকশন, দেন হচ্ছে এটা একটা সেকশন, দেন হচ্ছে এটা একটা সেকশন। এভাবে সেকশন দিয়ে তো করি, কারণ প্রত্যেকটা এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, তাই না? প্রত্যেকটা এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। সো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, একটা এরিয়া, এবং যে এরিয়াটা হবে 100%। 100% বলতে 100% বলতে অ্যাকচুয়ালি বলতে পারেন যে স্ক্রিন যত বড় হবে, প্রথম অবস্থায় স্ক্রিন যত বড় হবে এই এরিয়াটাও তত বড় হবে। হ্যাঁ, মনে করেন আমার স্ক্রিন হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত, এই যে সাদা অংশ, যে এখান থেকে যা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আমার প্রথম স্ক্রিন, অবশ্যই 100% স্ক্রিন। সো এই স্ক্রিন যত বড় হবে, এই স্ক্রিন এখান থেকে এইটুকু পর্যন্ত, এই এরিয়াটা হবে এটা, এখান থেকে একদম 100% বরাবর 100%। তার মানে সে যে কম্পিউটারে যাক না কেন, আমার এটা এই এরিয়াটা 100% দেখাবে। এবং এই কন্টেন্টটুকু সবসময় সেন্টার থাকবে, এর মধ্যে এই পুরো অংশের মধ্যে সেন্টার থাকবে, এটা বাড়লেও কমলেও সেন্টার থাকবে, ঠিক আছে? আবার এখানে হচ্ছে 1 2 3 4 এভাবে দেওয়া আছে। এভাবে মানে কি, এভাবে অ্যাকচুয়ালি এটা কি বোঝাইছে আমি একটু দেখি, জুম করার দরকার নেই, টুলের মাধ্যমে দেখি যে এটা কি অ্যাবাউট। আচ্ছা, এটা হচ্ছে স্লাইডার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্লাইডারের পেজিনেশন। আমি ইন্ট্রোতে ক্লিক করলে এখানে ইন্ট্রোর ট্যাক্সগুলো আসবে বা চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে ওয়ার্কে ক্লিক করলে ওয়ার্ক সম্পর্কিত চেঞ্জ আসবে। তারপর হচ্ছে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সম্পর্কিত একটা টেক্সট আসবে। কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট আসবে বা এই টাইপের কিছু টেক্সট এখানে আসবে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? এখানে কি হবে, জাস্ট স্লাইডারের পেজিনেশন, আর যেটা অ্যাক্টিভ, আই মিন যেটা দেখাচ্ছে সেটাতে একটু বর্ডারটা কি হবে, বর্ডারটা হবে হচ্ছে রেড কালারের, একটা পিঙ্ক কালারের বা গোলাপি কালারের একটা ইয়ে থাকবে। সো আমরা করে ফেলি, শুরু করি। আমরা অবশ্যই বুটস্ট্র্যাপ ইউজ করবো। সো বুটস্ট্র্যাপের আগের ক্লাসের HTML-টা নিয়ে আসি আমি। জাস্ট আমরা কন্টেন্টটুকু চেঞ্জ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ফোল্ডার, ওকে। আমাদের HTML-টা আমরা চেঞ্জ করবো, এখানে যা আছে তা লাগবে না। এখন আমরা চেষ্টা করবো হচ্ছে HTML5 এ কাজ করার জন্য। হ্যাঁ, সো প্রথম অংশটা হচ্ছে হেডার ট্যাগ নিলাম, হেডার এরিয়া। আমরা জানি কন্টেইনার হচ্ছে কি বুটস্ট্র্যাপের ক্লাস কন্টেইনার। দেন অবশ্যই কন্টেইনার ইউজ করলে রো ইউজ করতে হবে। এখন দেখেন এখানে কি আছে, মেনু আছে, লগো আছে। তো আমরা অবশ্যই বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করবো, আমরা বুটস্ট্র্যাপের লগো মেনু ইউজ করবো। তো বুটস্ট্র্যাপের লগো মেনু ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের মতো করেই রেসপন্সিভ। দেখেন অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গেছে। ছোট বড় হবে তখন এরকম, আর যখন ছোট হবে তখন এরকম, ঠিক আছে? সো আমরা বুটস্ট্র্যাপের মেনুটা ইউজ করবো। এবং বুটস্ট্র্যাপ মেনু কিভাবে ইউজ করতে হয় অ্যাকচুয়ালি আমরা যদি একটু দেখে আসি, যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসের মধ্যে ন্যাভবারটা হচ্ছে বুটস্ট্র্যাপের মেনু, এটা হচ্ছে মেনু। সো আমরা এটা কপি করলাম। সো এটার মার্কআপটা একটু বাইরে দেখি। দেখেন এখানে বাইরে দেখেন যে মার্কআপে কি আছে, ন্যাভ ট্যাগ দিয়ে ইউজ হয়েছে, যেহেতু এটা একটা ন্যাভ বার। ফাইন, ন্যাভ বার। এরপর যেটা ইউজ হয়েছে ন্যাভ বারের মধ্যে কন্টেইনার ফ্লুইড। সো আমাদের কন্টেইনার আছে, ফ্লুইড হচ্ছে ফ্লুইড, আর শুধুমাত্র কন্টেইনার হচ্ছে এটা। তারপর এখানে যেটা ইউজ হয়েছে এটা হচ্ছে আমার লগো এবং মোবাইল বাটনের জন্য। লগো এবং কি, এটা হচ্ছে মোবাইলে বাটনের জন্য, যে বাটনটা আমরা একটু আগে দেখছিলাম যে ছোট করলে যে বাটনটা শো করে, যেমন এটা এই যে ছোট করলে যে বাটনটা শো করছে সেই বাটনটা হচ্ছে লগোর
লোগোর সাথে যেটা আছে এইটা, আর এখানে হচ্ছে লগো। এরপর এটা হচ্ছে আমার মেনু। তো এখানে অ্যাকচুয়ালি মেনুটা অনেক বড় দেখাচ্ছে, মেনু এতগুলো লাগবে না, আমার মেনু হচ্ছে এইটুকু পর্যন্ত। ফর্ম এবং এটা লাগবে না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট মেনু আই। সো এখানে আমার ড্রপ ডাউন একটা আছে, সো ড্রপ ডাউন আমরা পরে করব, ড্রপ ডাউন এখন দরকার নেই। আমাদের মেনুটা হচ্ছে ULLI, আমরা এভাবেই তো মেনু তৈরি করি ULLI। সো ন্যাপবার ডিফল্ট ক্লাসটা আমাদের দরকার নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে ন্যাপবার ডিফল্ট মিন্স কি তাদের ডিফল্ট স্টাইলটা নিয়ে আসবে ন্যাপবার ডিফল্ট। সো এখানে হচ্ছে লগো আসবে, সো আমরা লগোটা নিয়ে আসি, এটা হচ্ছে লগো। আচ্ছা আমরা যদি দেখি, দেখেন আমরা এখানে মার্ক টুল দিয়ে যদি এভাবে দেখি, মনসেরাট বোল্ড নামে একটা ফন্ট ইউজ করা হয়েছে। আবার এখানে দেখি মনসেরাট রেগুলার, যদি এখানে দেখি তাও মনসেরাট বোল্ড। এটা একটু চেঞ্জ, এটা হচ্ছে কৌশন স্ক্রিপ্ট রেগুলার। সো এই ফন্টগুলো আমাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে যদি এক্স্যাক্টলি এটার মতো স্টাইল করতে হয়। সো আমরা বুটস্ট্র্যাপ পাইলাম, সমস্যা নাই। আমরা একটু ফন্টসও খুঁজে নিই, google.com/fonts। এখানে আমরা মনসেরাট বোল্ড এবং মনসেরাট রেগুলার, অ্যাকচুয়ালি মনসেরাটের দুই স্টাইলের ফন্ট আছে, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে রেগুলার। সো বাকিগুলা মনসেরাট, এই যে মনসেরাট দুই স্টাইলের ফন্ট আছে। কুইক ইউজে ক্লিক করলাম। ফন্ট ফন্ট কিভাবে ইউজ করতে হয় জানেন? আমি আবারও বলছি, প্রথমে ফন্টসে সার্চ করব, সার্চ করার পর কুইক ইউজের মাধ্যমে পেজটাতে আনবো, কোন ধরনের কোন স্টাইলের ফন্ট লাগবে সেগুলো চুজ করব। তারপর তারা আমাকে একটা লিঙ্ক দিবে, CSS লিঙ্ক। এই ফাইলটা আমাদের HTML এ কি করব, আমরা HTML এ জাস্ট কল করে দেব। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা, ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। গুগল ফন্টস, এটা হচ্ছে আমাদের গুগল ফন্টস। এরপর হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি CSS দিয়েছে, সেই CSSটা আমাদের CSS এ নিয়ে নিতে হবে বডিতে। এটা জাস্ট দিয়ে রাখলাম আপাতত। ওকে, এটা হচ্ছে ফন্টের ইউজ। সো ন্যাপবার আমরা নিয়েছি, আমাদের ন্যাবে কি কি আছে, অ্যাবাউট, সার্ভিস, ওয়ার্ক, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো আছে। তো লাগবে না, রিকোয়েস্ট রিজেক্ট। ওকে, অ্যাবাউট, সার্ভিস, ওয়ার্ক, ব্লগ, কন্ট্যাক্ট। সার্ভিস, ওয়ার্ক, ব্লগ, কন্ট্যাক্ট। শপিং কার্ট, তারপর হচ্ছে সার্চ, আমরা নিয়ে নিলাম। এবং অবশ্যই সার্চের অ্যাকচুয়ালি একটা ক্লাস হবে সার্চ। আবার শপিং কার্ট যেটা আছে সেটারও একটা ক্লাস হবে শপ, শপ মেনু, ঠিক আছে, অথবা শপ কার্ট, এইভাবে। কারণ এর মধ্যে আবার অনেক কিছু আসবে, ঠিক আছে, এগুলো পরে আনছি। তো এটা হচ্ছে আমার ন্যাপ, এটা হচ্ছে আমার ন্যাপ, এবং এটা অবশ্যই এখানে আসবে। এখন যেহেতু ন্যাপের মধ্যে কন্টেইনার আছে, সো আমরা ন্যাপটা কন্টেইনারের বাইরে দিলাম, ঠিক আছে, কারণ ন্যাপের মধ্যে আমার অলরেডি কন্টেইনার আছে। এবং ন্যাপবারের সাথে আমার একটা স্টাইল মেন ক্লাস দিয়ে দিই আমার কিছু স্টাইলের জন্য। যেমন এটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে, কারণ হচ্ছে পিছনে হচ্ছে স্লাইডার আছে, স্লাইডারের উপর বাসমান থাকবে, ঠিক আছে। সো সেজন্য এরপর আমরা এখন স্লাইডারটা নিব, আমরা মেনুর মার্কআপটা করলাম, এবার স্লাইডার মার্কআপ। তো স্লাইডার মার্কআপ যদি হয়, এখানে মনে করেন আমরা স্লাইডার করব, আমরা ইউজ করবো হচ্ছে বুটস্ট্র্যাপ স্লাইডার। বুটস্ট্র্যাপের একটা কার্সল আছে, দেখেন বুটস্ট্র্যাপের কার্সলটা হচ্ছে এটা, একটা করে আইটেম শো করে, নেভিগেশন আছে আমার এখানে, যদিও বা নেভিগেশন নাই, পেজিনেশন আছে 1 2 3। সো এখানেও কিন্তু পেজিনেশন আছে 1 2 3। এটাকে আমরা চেঞ্জ করব, এটার স্টাইলটাকে কি করব, চেঞ্জ করব। সো আমরা এটা ইউজ করব, এটার মার্কআপটা হচ্ছে এটা। বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি তাদের মার্কআপগুলো দিয়ে দিচ্ছে, জাস্ট আমাদের কাস্টমাইজ করে ইউজ করতে হবে। হ্যাঁ, তাদের ক্লাসগুলো, যেমন আমি যদি এদের এই কার্সর ক্লাসটা ইউজ না করি, তাহলে
আমারটা স্লাইড হবে না, এটা যেভাবে স্লাইড হচ্ছে আমারটা স্লাইড হবে না, কারণ এদের এই কার্সর ক্লাসে হচ্ছে স্লাইডারটা অ্যাক্টিভ আছে, এটা অটোমেটিকলি অ্যাক্টিভ আছে। তো আমরা জাস্ট এই মার্কআপটা নিলাম এবং আমি এর নিচে একটু দিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি কী আছে। দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে একটা আইডি, তো আমি আইডিটা চেঞ্জ করে নিলাম হচ্ছে স্লাইডার, এবং এই আইডির উপর ডিপেন্ড করে প্রত্যেকটা নেভিগেশন বা প্রেজেন্টেশনগুলো কাজ করবে, ঠিক আছে। সো আমি টার্গেট দিয়ে দিলাম, তা এটা হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমরা নিচে বুলেট পয়েন্ট আকারে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে কন্ট্রোলস, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে নেভিগেশন নেভিগেশন। সো আমাদের কন্ট্রোলস ডিজাইনের দরকার নাই, আমাদের দরকার আছে হচ্ছে প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনের মধ্যেও কিছুটা চেঞ্জ আছে। তো আমরা এইভাবে রাখলাম, একটু সাজাই নিই, প্রেজেন্টেশনে চেঞ্জ হবে সেটা আমরা পরে করব। বুঝে নেই? ও সি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এখানে হচ্ছে একটা ইমেজ আসবে, যে ইমেজটা হচ্ছে আমরা স্লাইড করবো আর কি। সো আমরা ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আকারে নিব, স্লাইড 1। সো এডিটটা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড, ইমেজটা আসবে এডিবে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি ইমেজ দিয়ে নেই তাহলে 100% পাবো না, যদি ইমেজ ট্যাগের মাধ্যমে নিই 100% পাবো না। আর যদি 100% করতে হয় তাহলে ইমেজটা কম্প্রেস হয়ে যাবে, সিএসএস দিয়ে করতে গেলে 100% উইথ হাইট 100%, এইভাবে হলে কম্প্রেস হয়ে যাবে। যদি ব্যাকগ্রাউন্ড আকারে আনি সে কিন্তু 100% পাবে এবং প্রপারলি খুব স্মুথ থাকবে, সুন্দর থাকবে, সেজন্য আমি এভাবে নিলাম। এরপর এখানে দেখেন যে কন্টেন্টের বিষয়টা, কন্টেন্টের টেক্সটের বিষয়টা আমরা এখানে ক্যাপশন আকারে দিতে পারি। এই যে এখানে স্লাইডার ক্যাপশন যেটা আছে সেই স্লাইডার ক্যাপশন আকারে দিতে পারি। সো স্লাইডার ক্যাপশন যদি নর্মালি স্লাইডার ক্যাপশন যদি দেখি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো আর্থ। আচ্ছা, সাপোজ আমি এইভাবে দেখলাম স্লাইড 1 স্লাইড 2, তো আমি দুইটা ইমেজ দিয়ে দেই। সাপোজ যদি বা এখন পাবে না, কারণ ডিপটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডিপ, সো পাবে না। আচ্ছা, আমরা মার্কআপটা জাস্ট এভাবে রাখলাম, নিয়ে নিই। এটা হচ্ছে 70 পিক্সেল আর এটা হচ্ছে 140 পিক্সেল। সো 70 পিক্সেল হচ্ছে H2 আমি দিলাম, তারপর হচ্ছে H1 140 পিক্সেল, তারপর হচ্ছে তারপর হচ্ছে একটা এ আছে মেবি লার্ন মোড, হ্যাঁ একটা এ আছে। এটা অ্যাকচুয়ালি অনেক ওয়েতে করা যায়, যেমন এটা হচ্ছে টেক্সটটা চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে না এমনও করা যায়। ও শিট, আচ্ছা এখানে কার্সর ক্যাপশন দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এ হচ্ছে আমাদের মার্কআপ। দেন এটা কোথায় আসবে? এটা অবশ্যই আসবে হচ্ছে এই জায়গায়, যেখানে হচ্ছে কন্টেনারের মধ্যে আসবে না, এটা হচ্ছে পুরো ফুল উইড জুড়ে আসবে। তো আমি এখানে দিলাম স্লাইডার এরিয়া। সো আমার রো বা কন্টেনার কিছুই দরকার নাই, এবং আমার মার্কআপটা আমি সাজালাম। তো আমি আবার দেখেন, প্রথমে আমরা যেটা করেছি হেডার এরিয়া নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে স্লাইডার অ্যান্ড এটা হচ্ছে মেনু অ্যান্ড, আর এখানে কন্টেনার অ্যান্ড রয়েছে, ন্যাপ কলাপস এখানে রয়েছে। সো প্রথমে হেডার এরিয়া নিয়েছি, ঠিক আছে। হেডার এরিয়ার মধ্যে কি আছে? ন্যাভ আছে, যেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট হয়ে উপরে থাকবে, আর এটা হচ্ছে 100% হয়ে থাকবে স্লাইডার এরিয়া, ঠিক আছে। এবং অবশ্যই তার মাঝে আবার এগুলো আসবে, এখানে কিছু কন্টেন্ট আসবে। কন্টেন্ট হচ্ছে প্রথমে 01 ইন্ট্রো, এখানে দেখেন ফন্ট সাইজ প্রথমটা হচ্ছে 17 পিক্সেল, এরপর এর আগেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 23 পিক্সেল। সো এটা করা যায় এভাবে। এজ আমরা যদি এটা দেখি, গেট বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি দেখি 23 পিক্সেল এবং 17 পিক্সেল, 24 পিক্সেল হচ্ছে H3। সো এটা হচ্ছে 23.4। সো এনিওয়ে আমরা H3 ইউজ করতে পারি।
এটা হচ্ছে স্প্যান, এভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে আরেকটা আসবে, তাই তো? আপাতত আমরা দুইটা দিলাম, আচ্ছা চারটা দিই। 2 3 4। কন্ট্রাক্টস অ্যাবাউট ওয়ার্ডস। ওকে ওকে, এই হচ্ছে আমাদের আইটেম। অ্যান্ড হচ্ছে আরও চারটা আইটেম করি। স্লাইড 1, স্লাইড 2, ফাইন। এরপরের সেকশন আসি, আমরা একটু মার্ক আপ করলাম। এরপরের সেকশন অ্যাবাউট আস এরিয়া, সেকশন অ্যাবাউট আস এরিয়া, কন্টেইনার, রো। অ্যাকচুয়ালি এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা সেকশন টাইটেল সেম, তাই না? যেমন এই সেকশন টাইটেল বলতে পারেন এটা একটা টাইটেল, এই পুরোটা সেম প্রত্যেকটা সেকশন। হয়তো বা কিছু জায়গায় পিটা নাই, যেমন এখানেও আছে, বাট এর উপরটাতে নাই, এখানে নাই, কিন্তু এটাই হচ্ছে একটা সেকশন টাইটেল, একটা ডিপ। সো কমন একটা ডিপ। তো আমি এখানে নিয়ে নিলাম রোটা কল এলজি 12। কল এলজি 12 মানে এটা 100% থাকবে। আমরা একটু দেখি 100% আছে কিনা। না, এক কলাম বাদ দিয়ে কল এলজি 10, কল এলজি অফসেট 1, মানে এক কলাম বাদ দিয়ে বাকি 10 কলাম। সো এটা ডিপ নিলাম সেকশন টাইটেল। এবং সেকশন টাইটেলের মধ্যে কি আছে? সেকশন টাইটেলের মধ্যে আছে হচ্ছে প্রথমে একটা স্ক্রিপ্ট ফন্ট 23 পিক্সেল, তার মানে H4। তারপর হচ্ছে H, স্টোরি অ্যাবাউট আস 29, তার মানে H1 না H2। আমরা একটু চেক করি যে 30 পিক্সেল মানে H2, 24 হচ্ছে H3, তার মানে এটা H3 হবে। আমি অ্যাকচুয়ালি 20.5 এগুলো ধরবো না, আমরা সরাসরি একটা সলিড নাম্বার ধরবো। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফ, এটা হচ্ছে সেই প্যারাগ্রাফটা, ফাইন। এ হচ্ছে আমার সেকশন টাইটেল। সো এর পরের রোতে হচ্ছে তিনটা কল এলজি 444, তিনটা হচ্ছে কি ইমেজ আছে, ইমেজের উপর হোভার করলে এটা এভাবে শো করবে। তো আমি রো কল এলজি 4 অথবা MD4 ইউজ করা যায়, অ্যাকচুয়ালি MD ইউজ করি আমরা, যেহেতু MD আর LG সেম। আমরা সেম বলতে অ্যাকচুয়ালি সবগুলোই সেম। ডিফ সিঙ্গেল অ্যাবাউট এখানে আসবে হচ্ছে IMG। ইমেজটা আমরা নিয়ে আসি একটা। আচ্ছা, এবার দেখেন আমি ইমেজ কিভাবে ক্রপ করছি, এটা একটু আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি ইমেজকে ক্রপ করছি। আমি এই ইমেজটাকে ক্রপ করব ওই সাইজে, ঠিক আছে? প্রথমে আমি মুভ টুলের মাধ্যমে অবশ্যই সিলেক্ট করব, লেয়ারটা বের করব। লেয়ারটা বের করার পর এটা আমি শিওর হব যে এটা কি আসলে ওই লেয়ারটা কিনা। তারপর অল্টার প্রেস করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে চোখের উপর ক্লিক করব, সব চলে যাবে, ওইটা থাকবে, ওইটা বাদে বাকি সব হাইড হয়ে যাবে। এরপর যেটা করব, ইমেজ থেকে ট্রিম করার পর চারপাশে যে পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন সেই পিক্সেলগুলো ট্রান্সপারেন্টগুলো ট্রিম হয়ে যাবে, জাস্ট ওই ইমেজটুকু আসবে। এটা হচ্ছে সেই ইমেজটা। দেখেন এই ইমেজটার মনে হচ্ছে এখানে একটা ফাঁকা অংশ আছে, যে এই যে 1 পিক্সেল ফাঁকা অংশ। অ্যাকচুয়ালি এই ফাঁকা অংশটা দূর করতে বিষয়টা হচ্ছে এই ডিপটা। অ্যাকচুয়ালি এটার কারণে ওই ফাঁকা অংশটা আছে। এখন আমি এটা এবং এটা কি আছে, লিঙ্ক আপ আছে, মাস্কিং করা আছে, ঠিক আছে? মানে এটা যত সাইজ ইমেজটা তত সাইজ, এর বেশি দেখাবে না।
তো আমি যেটা করলাম দুইটার দুইটার রিলিজ করে দিলাম, দুইটার রিলেশনটা বন্ধ করে দিলাম। কিভাবে বন্ধ করবেন? দুইটা অল্টার প্রেস করে জাস্ট দুইটা লেয়ারের মাঝখানে নিলে এই আইকনটা দেখতে পাবেন, যেন ক্লিক করবেন তো দুইটার কি লিঙ্ক আলাদা হয়ে গেল, বুঝছেন? এই দেখেন আমি ইমেজটা অফ করলে দেখেন এই লিঙ্ক এই শেপটা দেখাচ্ছে, এই শেপটা যত বড় ঠিক তত বড় হচ্ছে ইমেজটা। সো আমি লিঙ্ক আলাদা করাতে কি হলো, আমার ইমেজটা আমি পুরোপুরি পাইলাম। এরপর সেভ করবেন, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এভাবে করতে পারেন, অথবা শর্টকাটে করতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে। প্রবাল আমি ইমেজে যাই, এখানে হচ্ছে ওয়ার্ক, সো আমি ওয়ার্ক সরি ওকে ওকে ওয়ার্ক পিএনজি সরি জেপিজি। এবং এই ওয়ার্ক জেপিজির মধ্যে কি আছে, আবার একটা হোভার ইফেক্ট আছে। আমি আগের অবস্থায় যাই হিস্টোরি, এবং দেখেন হোভার ইফেক্ট হচ্ছে এটা, ও সরি এটা না, এটা হচ্ছে হোভার ইফেক্ট। যখন হোভার করব তখন এই আমি যদি এখানে দেখেন যে হ্যাঁ ইমেজের উপর যখন হোভার করব তখন এভাবে একটা গ্রেডিয়েন্ট কালারে কি আসবে, ওভারলে আসবে। অ্যাকচুয়ালি হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার, এখানে মনে হচ্ছে যে ইমেজটাই চলে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালারের ওভারলেটা ইমেজের উপরে আসবে, ইমেজের উপরে কি আসবে, এই গ্রেডিয়েন্ট কালারের ওভারলে আসবে এবং টেক্সটটা আসবে। সো আমি এই টেক্সটটা আনার জন্য একটা ডিপ নিয়ে নিলাম, আইএমজি ওভার, দেন এই টেক্সটটা কি হবে, সব সময় সেন্টার থাকবে, সব সময় সেন্টার থাকবে। তো আমি আরেকটা কাজ করলাম হচ্ছে ডিসপ্লে ট্যাবল অ্যান্ড ডিসপ্লে, আমি এইভাবে দিলাম। তারপর হচ্ছে আমার কন্টেন্টটুকু যেটা সেন্টারে আসবে, এইচ একটু শিওর হতে পারেন যে এইচ 4 ইউজ করতে পারেন, যেহেতু 17 পিক্সেল সামথিং, সো আমরা 18 পিক্সেল ধরে নিলাম এইচ 4। এর উপরে হচ্ছে এরপর হচ্ছে আইকন আছে, তো স্প্যান দিয়ে আইকনটা ইউজ করা যেতে পারে, ইউজার গ্রুপ এরকম নাকি, আশা করছি আইকনটা এভাবে না, ফন্ট অসম, এই যে ফন্ট অসম আইকনস। আচ্ছা পাশাপাশি আমরা দেখে নেই, এটা কপি করে নেই, তিনটা কপি হবে। এবং এখান থেকে যদি দেখি ইউজার গ্রুপ, অ্যাকচুয়ালি গ্রুপ নাই, শুধু গ্রুপ, ইউজার, আচ্ছা আমি ইউজারটাই দেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্ড রিকোয়েস্টের যে ইয়াটা আছে ওই টাইপের একটা আইকন, যে ইউজার দেই। ফাইন, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মার্কআপ। এরপরে মার্কআপ, এরপরে মার্কআপটুকু করি। এরপরে মার্কআপে হচ্ছে কাউন্টার, মানে কাউন্টিং হবে, ঠিক আছে? এই টেক্সটগুলো কি হবে, কাউন্টিং হবে। সো পরের সেকশন, এখানে অ্যাবাউট আস সেন্ট সেকশন শেষ হয়েছে। এরপর হচ্ছে ফান ফ্যাক্ট, আমি এটার নাম দিয়ে যাই ফান ফ্যাক্টস এরিয়া। ডিভ হচ্ছে কন্টেইনা, ডিভ হচ্ছে রো, ডিভ হচ্ছে কি কল এমডি। এখানে অ্যাকচুয়ালি থ্রি না, 1 2 3 4 5 কল এমডি টু ইউজ করা যেতে পারে, পাঁচ পাঁচ না
নর্মালি এখানে হচ্ছে কি 20%, হ্যাঁ 20% করে উইথ হবে, এবং কলামডি নিলে হচ্ছে এটা হবে না। সো আমরা নর্মাল ডিভ নিই কলামডি 12 এর মধ্যে, কল অ্যাক্সেস 12, এখানে কল অ্যাক্সেস 12, তার মধ্যে হচ্ছে ফান ফ্যাক্টস, দেন সিঙ্গেল ফান, তো ফান এখানে ক্লিয়ার ফিক্স দিলাম, যেহেতু আমরা এটাকে ফ্লোট লেফট করব। সো এর মধ্যে কি আসবে, ফার্স্ট এটা আসবে, প্রথমে হচ্ছে h1 কাউন্টার, তারপর হচ্ছে p। সো এভাবে হচ্ছে আমার সিঙ্গেল ফান্ডটা চেঞ্জ বাড়বে 3 4 5। এরপরে মার্কআপটা করে আমরা সিএসএস এ হাত দিব। আচ্ছা, এরপরে মার্কআপে দেখেন, এরপরের মার্কআপে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিভ, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিভ, কিন্তু তিনটা ডিভের পরে হচ্ছে আবার বর্ডার আছে, প্রথম তিনটা ডিভের বর্ডার বটম আছে, পরেরগুলোতে কি নাই, প্রথম তিনটা ডিভের বর্ডার আছে। যাই হোক, আমরা এটা আগে নর্মাল মার্কআপটা করি, দেন পরে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি কীভাবে করা উচিত। আমি অ্যান্ড ফান ফ্যাক্টস সেকশন, এটাকে নাম দেওয়া যায় হচ্ছে অ্যামেজিং সার্ভিসেস এরিয়া কন্টেনার, ডিভ হচ্ছে রো। আচ্ছা, এখানে হচ্ছে আমার প্রথমে সেকশন টাইটেলটা আসবে। সো সেকশন টাইটেলটা হচ্ছে এটা, এই রোটা পুরোটা নিয়ে আসি। তারপরে হচ্ছে এখানে আবার সেকশন টাইটেলের ক্ষেত্রে প্যারাগ্রাফটা নাই, দেন পরের রো, ঠিক আছে, প্যারাগ্রাফটা নাই। প্রত্যেকটা হচ্ছে কলামটি 4 4 4, 3 4 12, ঠিক আছে। কেউ যদি না বোঝেন আমাকে বলবেন, ঠিক আছে। কল এমডি 4। সো কল এমডি 4 এ কি আছে, সিঙ্গেল সার্ভিস, এবং সিঙ্গেল সার্ভিসের মধ্যে দেখেন একটা আইকন, দেন আমার টাইটেল এবং পি। সো আমি প্রথমত যেটা করি সেটা হচ্ছে আইকনের জন্য, অথবা আইকনের জন্য আপনি একটা স্প্যান বা যে কোনো কিছু নিতে পারেন, ডিভ নিতে পারেন, স্প্যান নিতে পারেন। সো আমি স্প্যান ক্লাস আইকন দিলাম, এবং এখানে হচ্ছে আইকন আসবে এফ এ। এটা অ্যাকচুয়ালি কি আইকন ইউজ করছে দেখি, মেবি এখানে অ্যাকচুয়ালি ফন্টসমের আইকন ইউজ করে না, যদিও আমরা ফন্টসমের আইকন ইউজ করি। এরপরেরটা হচ্ছে ডিটেলস, আমি একটা ডিটেলস ডিভ দিলাম, তার মধ্যে হচ্ছে h3 আই মিন h5 হবে। আমরা আবার শিওর হইতে পারি h5 হচ্ছে 14 পিক্সেল, ঠিক আছে, h5। দেন প্যারাগ্রাফ, এটা হচ্ছে জাস্ট পি, ওকে। এরপর কল এমডি 4 আমি 2 3 4 5 6, তো আমি 6টা নিয়ে নিলাম ডিজাইন অনুযায়ী। আমরা এইটুকু কমপ্লিট করলাম, এইটুকু। সো আমরা এইটুকু স্টাইল করি আগে, এবার স্টাইল করতে করতে আসি, হ্যাঁ, এটুকু আমরা স্টাইল করি। সো প্রথমে কিছু কমন স্টাইল আমরা জানি যে কিভাবে করতে হয়। প্রথমে হচ্ছে স্টার, মার্জিন 0, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা HTML এবং বডিকে হাইট 100% করে রাখলাম সুবিধার্থে। আর বডিতে নর্মালি হচ্ছে কি ফন্ট ফ্যামিলি তো যেটা আছে সেটা দিলামই। আমরা আবার একটু চেক করি বডির ফন্ট ফ্যামিলি কি। বডি ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো রেগুলার আছে আবার। আচ্ছা, এখানে দুইটা ফন্ট ইউজ হয়েছে, এখানে হচ্ছে মনসেরাট রেগুলার। সো বডির ফন্ট অ্যাকচুয়ালি যেটা কোনটা হবে, বডির ফন্ট হচ্ছে যেটা প্যারাগ্রাফ ফন্ট, সেটা মনে করেন এটা প্যারাগ্রাফ ফন্ট, তার মিনস রোবোটো রেগুলার। আবার আমি যদি যাই এই জায়গায়, এটা প্যারাগ্রাফ রোবোটো রেগুলার। আমি যদি এটা দেখি, এটাও রোবোটো রেগুলার, তার মানে বডি ফন্ট হচ্ছে রোবোটো রেগুলার। সো আমরা আবার গুগল ফন্ট থেকে রোবোটো সার্চ করি, রোবোটো
সো রোবট হচ্ছে এটা, আমি রোবট ও রেগুলারটা আপাতত নিলাম, জাস্ট রেগুলারটা। আমি ফন্ট ফাইলটা কল করলাম HTML এ, এবং ফন্টের যে CSS ফন্ট ফ্যামিলিটা আছে সেটা হচ্ছে বডিতে কল করব, যেহেতু এটা বডি ফন্ট। বডি হচ্ছে মূলত কি P কে দেয়, এবং ফন্ট সাইজ 14 পিক্সেল, ঠিক আছে, 14 পিক্সেল ধরা যায়, হ্যাঁ 14 পিক্সেল। ওকে, সো আমরা ফন্ট সাইজ নিলাম। এরপর আমরা কমন কিছু স্টাইল লিখি, যেমন এ, তারপর এ হোভার, তারপর হচ্ছে এ ফোকাস, এগুলো হচ্ছে কি টেক্সট ডেকোরেশন নান, আউটলাইন নান। তারপর হচ্ছে আমরা ইমেজকে একটা স্টাইল করি, ইমেজ হচ্ছে কি ম্যাক্স উইথ 100%-এর বেশি হতে পারবে না, এটা হচ্ছে আমাদের কমন স্টাইল। তারপর হচ্ছে আমরা করতে পারি হচ্ছে H1, H2, H3, H3, H5, H6, 10p, margin 0 pixel, মার্জিন বটম হচ্ছে 15 পিক্সেল। মানে সব হেডিং এ অ্যাকচুয়ালি আমি একটা কমন স্টাইল দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্যারাগ্রাফে একটা কমন মার্জিন বটম দিয়ে দিলাম 10 পিক্সেল, ঠিক আছে। এবার আমরা দেখি যে আমাদের স্টাইলটা কেমন হলো। এই হচ্ছে আমাদের স্টাইল। এখানে এখানে এরকম কেন? ও আচ্ছা, এটা তো স্লাইডারের সব কন্টেন্ট অ্যাকচুয়ালি এক জায়গায় গিয়ে চলে গেছে। নর্মালি স্লাইডারটা তো হবে, স্লাইডারটা হচ্ছে না, সেজন্য। যাই হোক, এটা আমরা করে নিচ্ছি। তো আমরা প্রথমে স্লাইডারের জন্য ইমেজটা নিয়ে নিই। এটা হচ্ছে ইমেজ, হ্যাঁ, এবং এই ইমেজের উপর হচ্ছে ইফেক্ট আসবে। তো আমরা ট্রিম করলাম, প্রথম ইমেজটা ট্রিক করলাম, তারপর ট্রিম করা ইমেজ থেকে আমরা হচ্ছে ওভারলেটা বাদ দিই, কারণ হচ্ছে ওভারলে তো আমাদেরকে CSS দিয়ে রাখতে হবে, ইমেজটাতে অটোমেটিকলি কি আসবে, ওভারলে আসবে। সো এটা হচ্ছে মূলত ইমেজটা, তার উপর এই ওভারলেটা ছিল, ঠিক আছে, এই ওভারলেটা ছিল। সো ইমেজটা হচ্ছে এটা, এবং এটা আমি সেভ করলাম স্লাইডার বিজি এই নাম দিয়ে জেপিজি আকারে সেভ করছি। এরপর আমরা ওভারলেটা নিব, কিভাবে নিব? তো স্লাইড 1 যেখানে আছে, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই img/sliderbg। অ্যাকচুয়ালি স্লাইড 2 তো একটা সেম ইমেজটাই দিই। আর স্লাইড বিজি নামে একটা ক্লাস আমরা নিয়েছিলাম এটার জন্য, প্রত্যেকটা ইয়েতে। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার মানে সেন্টার থেকে শুরু হবে, এবং স্লাইড বিজি যেহেতু হাইট হবে 100%, উইথ হবে 100%, ঠিক আছে। এখন কিন্তু হাইট উইথ এগুলো কিছুই পাবে না, কারণ হচ্ছে তার প্যারেন্টের হাইট নাই, সে কিভাবে হাইট পাবে। সো এখন আমরা যেটা করব, হেডার এরিয়াকে 100% করতে হবে। এই হেডার এরিয়াকে মানে কি, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত 100% থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি অনেক ওয়েতে করা যায়। একটা ওয়ে হচ্ছে এভাবে হাইট 100% করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, 100% করে দিলে হতো না যদি আমরা HTML এবং বডিকে 100% না করতাম, ঠিক আছে। যেহেতু হেডার এরিয়ার প্যারেন্ট হচ্ছে কি HTML এবং বডি, তো এদেরকে যদি আবার 100% না করতাম, তাহলে কিন্তু হেডার এরিয়া কি হতো না, 100% হতো না। এটা মাথায় রাখবেন। CSS দিয়ে, এটা হচ্ছে CSS এর বিষয়, হাইট 100%। আরেকটা বেস্ট কাজ হয়, সেটা হচ্ছে কিসের মাধ্যমে করা, jQuery মাধ্যমে করা। আচ্ছা যাই হোক, jQuery আগে আমরা একটা CSS এর মাধ্যমে করি। হেডার এরিয়ার মধ্যে কি আছে, স্লাইডার এরিয়া, স্লাইডারের মধ্যে কার্সলের মধ্যে কার্সল, ইনার মধ্যে আইটেমের মধ্যে কি স্লাইড বিজি। সো আমরা স্লাইড বিজিকে 100% করছি, কিন্তু বাকিগুলোকে করে নিই। সো হেডার এরিয়ার মধ্যে কি আছে, স্লাইডার এরিয়া,
মধ্যে আছে হচ্ছে কার্সেল, তার মধ্যে আছে হচ্ছে কারোসেল ইনার, তার মধ্যে আছে হচ্ছে আইটেম। ঠিক আছে, সবগুলো দেখলে এখন ইমেজটা আসবে, কারণ সবগুলো 100% হয়েছে, সো ইমেজটা আসবে। এখন 100% হয়েছে, ঠিক আছে। এখন এটাকে কি হবে, এটা ভাসমান হবে, এই মেন মেনু এরিয়াটা কি হবে, ভেসে থাকবে, স্লাইডারের উপর ভেসে থাকবে। তো আমি এই মেন মেনু এরিয়াকে করলাম পজিশন অ্যাবসলিউট, ভাসমান হলো লেফট থেকে 0, টপ থেকে 0, উইডথ হচ্ছে 100%। ঠিক আছে, এখন কই গেল, নাই, এটা এখন নাই হয়ে গেল। তো আমাকে এখানে করতে হবে হচ্ছে জেড ইন্ডেক্স 1, যেহেতু পরের সেকশনটা কি, পরের সেকশনটা কি আছে আপনার কি বলে স্লাইডার, সেই পজিশন রিলেটিভ এবং তার একটা জেড ইন্ডেক্স দেওয়া আছে। সো আচ্ছা, এখানে আমি মেনুটা চেঞ্জ করে দিই, আইডিটা মেনু, এবং এটা আইডিটা চেঞ্জ হবে সাথে এটা। আচ্ছা, এই আইডিটা হচ্ছে ডাটা টার্গেট। অ্যাকচুয়ালি এই যে আমরা এখানে এটাতে ক্লিক করলে কোন মেনুটা ওপেন হবে সেইটার হচ্ছে আইডিটা হচ্ছে এটা। এই যে ডাটা টার্গেট হচ্ছে মেনু, আই মিন কি এই বাটনে ক্লিক করলে এই মেনুটা ওপেন হবে। ঠিক আছে, মোবাইল ভার্সনে, শুধুমাত্র মোবাইল ভার্সনের জন্য। ফাইন, ওকে। আমরা এখন স্লাইড হচ্ছে, সব কিছু হচ্ছে। এবার মেনুটাকে যেটা করব সেটা হচ্ছে ন্যাপ বার রাইট। ন্যাপ বার রাইট মানে মেনুটা হচ্ছে কি রাইট পাশ থেকে শুরু হবে, একদম রাইট পাশ থেকে, রাইট পাশ থেকে শুরু হয়েছে। লোগো হচ্ছে এখানে। সো লোগোর, আমরা লোগোটাকে এখানে একটা কি ইউজ করছে, মনসেরাট বোল্ড ইউজ করছে, আর এখানে একটা ফন্ট ইউজ করছে যেটা আমরা নিয়ে নেই, কাউশন স্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি গুগল ফন্টে পাওয়া যাবে কিনা আল্লাহ জানে। কাউশন স্ক্রিপ্ট, এই যে এই ফন্ট, এটার একটাই ভার্সন আছে, সো আমি নিয়ে নিলাম। যদিও বা এটা শুধুমাত্র এক জায়গায় ইউজ হয়েছে, সো সেটার জন্য আমি নিয়ে নিলাম। সেকশন টাইটেলের ক্ষেত্রে এটা ইউজ হবে, সো আমি সেকশন টাইটেলের ক্ষেত্রে আপাতত এটাকে রাখলাম। আর হচ্ছে বাকি সব ঠিক আছে। ওকে, এই যে সেকশন টাইটেলের ক্ষেত্রে এটা হলো ওকে। এবার আমরা বাকি কাজগুলো করব, যেমন এটা হচ্ছে সেন্টার্ড হবে, এখানে কালার্ড হবে, তারপর হচ্ছে মনসেরাট, এটা হচ্ছে মনসেরাট বোল্ট হবে, আমরা ব্র্যান্ড যেটা দিয়েছি সেটা। সো ন্যাপবার ব্র্যান্ড মেন মেনু এরিয়াতে করলাম, ন্যাপবার ব্র্যান্ড, এটা হচ্ছে একটা এ, কালার হচ্ছে হোয়াইট, অ্যান্ড ফন্ট ওয়েট হচ্ছে 700, এবং এটার ইয়ে হচ্ছে কি মনসেরাট, এবং এই ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। সো ফন্ট ফ্যামিলি আর কোথাও ইউজ হয় না, এটা ফাইন। আর 29 পিক্সেল, 29 পিক্সেল, অ্যাকচুয়ালি 30 পিক্সেল। হ্যাঁ, এবং হোভারে অ্যাকচুয়ালি কোনো কালার থাকবে না, অথবা আমরা হোভারে একটা কালার পরবর্তীতে দিতে পারি, আপাতত এটাই থাকে হোয়াইট। তারপর হচ্ছে এখানে মেন মেনুতে হচ্ছে মেন মেনু এরিয়া, তার মধ্যে কি আছে ইউএল ক্লাস ন্যাপবার ন্যাভ, তার মধ্যে আছে এলআই, তার মধ্যে এ, তারপর হচ্ছে এ হোভার হবে, এবং এ হোভারের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা থাকবে না। ঠিক আছে, এবং এর আবার ফোকাস আছে, যদিও আমরা ডিফল্টভাবে একটা দিয়েছিলাম, কিন্তু এখানে ডিফল্টভাবে দেওয়ার পরও কিন্তু কাজ হবে না, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপে এটা নেস্টেড করে দেওয়া আছে, নেস্টেড করে দেওয়া আছে। ঠিক আছে, নেস্টেড করে বলতে এই যে আমি যদি এখানে দেখেন ক্লিক করলাম, এই যে ফোকাস আসতো, এটা কিভাবে আসছে, আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি
এ কে আমি ফোকাস করলাম, এবং বুটস্ট্র্যাপে ফোকাস নেস্টেড করে দেওয়া আছে, ঠিক আছে, এই যে। সো আমরা শুধুমাত্র এতে যেহেতু দিয়েছি, শুধুমাত্র এতে এটা কাজ করবে না। সো আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড না, ঠিক আছে। ওকে, এখন এখন কি, এখন কিছুই নাই। সো একে আমরা কালার দিব হচ্ছে ফাইন টেক্সট 14 পিক্সেল। অ্যাকচুয়ালি বডিতে ফন্ট সাইজ 14 পিক্সেল দেওয়া আছে। সো কালার ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফাইন। এরপর অ্যাক্টিভ ক্লাস, দেখেন অ্যাক্টিভ ক্লাসের কি হচ্ছে, কালার চেঞ্জ আছে। সো এলআই ক্লাস যখন অ্যাক্টিভ হবে, এলআই ক্লাস যখন অ্যাক্টিভ হবে তখন এর কি চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে এবং বর্ডার আসবে একটা। সো কালার হচ্ছে এটা, এবং আমরা এর বর্ডারটা অ্যাকচুয়ালি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে করব, ঠিক আছে এর। সো আমি বিফোর আফটার দিয়ে করব, বিফোর পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এবং হাইট হচ্ছে 2 পিক্সেল, উইথ হচ্ছে 100%, উইথ 100%, উইথ 100% দেখেন এর চাইতে একটু বেশ, একটু বাড়তি মনে হচ্ছে। আমি এলআইকে করলাম হচ্ছে মার্জিন, এলআই প্রতিটা এলআই দূরত্ব আছে, এখান থেকে এইটুকু পর্যন্ত প্রায় 53। এখন আমি যদি এখানে দেখি লাস্ট এলআইতে কোনো কি নাই, মার্জিন রাইট নাই। সো আমাকে মার্জিন লেফট দিতে হবে, মার্জিন লেফট 53 পিক্সেল। মার্জিন লেফট কেন, অ্যাকচুয়ালি রাইট পাশে যেহেতু কিছু নাই, সো এটা হচ্ছে আমার মার্জিন লেফট হিসেবে আমি দিলাম, ঠিক আছে। যদি বা এখানে চেঞ্জ, আচ্ছা আমরা ফন্ট অসম আইকন কল করে নাই, আচ্ছা আমরা ফন্ট অসম কল করে নাকি, হ্যাঁ আমাদের ফন্ট অসম নেওয়াই নেই। ওকে, সুন্দর কাজ করে যাচ্ছি ফন্ট অসম, বাট ওকে, ডাউনলোড ফন্ট অসম। কেউ যদি না বুঝে থাকেন আমাকে আবার, আমি বারবার বলছি, আমাকে প্রশ্ন করবেন। ফন্টস, এরপর হচ্ছে সিএসএস, ঠিক আছে। আমি ফন্ট অসম কল করলাম, এবার এভাবে আসছে, এবং এখন দেখেন প্রত্যেকটা এর হচ্ছে প্যাডিং আছে, এবং প্রত্যেকটা এর প্যাডিং থাকাতে এই যে বিফোরটাও লম্বা হয়ে গেছে। তো আমাদের বিফোরটা অ্যাকচুয়ালি এত লম্বা দরকার নাই, তাই আমরা যেটা করব, একে প্যাডিং যা আছে, এর প্যাডিং যা আছে সব রিমুভ করব, এবং আমরা একটা লাইন হাইট দিব, এবং লাইন হাইটটা হবে, আমরা এটা দিতে পারি, মনে করেন যে এখান থেকে এইটুকু হাইট কত আছে, 38 পিক্সেল, 40 পিক্সেল ধরা যায়, তারপর নিচে আরো 40 পিক্সেল আমি খালি রাখলাম, 80 পিক্সেল লাইন হাইট দেওয়া যায়, জাস্ট এভাবে। সো অনেক বড় একটা জায়গা পেল, সমস্যা নাই। এবার এই যে এটা হবে বটম থেকে, বটম থেকে কি হবে, নিচে থাকবে, এবং লেফট থেকে জিরোতে থাকবে, এবং দেখেন একদম যতটুকু কন্টেন্ট ঠিক ততটুকুই হচ্ছে আমার বর্ডারটা। সো এখানে লেফট যদি এলআই এলআই যদি হয় সব কাট তাহলে এটা থাকবে না, আর আই যদি হয়, এলআই যদি হয় সার্চ তাহলে এটা থাকবে না, ঠিক আছে। তো আমাদের ওই ব্যবস্থাগুলো করে দিতে হবে। এই ব্যবস্থাগুলো করার জন্য আমাকে করতে হবে হচ্ছে এই যা এলআই যদি হয় শপিং কার্ট, তারপর এলআই যদি হয় সার্চ, তার মানে এর বিফোর, এবং এখানেও এর বিফোর, যদিও বা দুইটা একসাথে করা যায়, ডিসপ্লে না। সো এটা এইভাবে করা যায়।
একদম 40 পিক্সেল দিলে কি হয়? ওকে ফাইন, এটা ঠিক আছে। এবার আসি আমরা পজিশনিং এ নিয়ে। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি আপাতত বোঝার সুবিধার্থে রেড দিলাম, এবং টপ থেকে যদি 30 পিক্সেল নিচে নামাই তাহলে এটার পজিশনিং মোটামুটি ভালো আছে। এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ড সরাই তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গায় ঠিক আছে 30 পিক্সেল। অ্যাকচুয়ালি যদিও বা 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেলই নাম দেয়, ঠিক আছে 30 পিক্সেল। ওকে, সো মেইন মেনু এরিয়া এখানে টপ থেকে নামবে হচ্ছে 30 পিক্সেল। ফাইন, ওকে এইটুকু করলাম। এরপর আসবে আমাদের ওভারলে। আমাদের ইমেজের উপর কি আছে? ওভারলে আছে, অথবা এরিয়ার উপর ওভারলে আছে। সো আমরা ওভারলে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, W3 স্কুলে যদি যান গ্রেডিয়েন্ট কালার নামে সিএসএস গ্রেডিয়েন্ট নামে একটা অপশন পাবেন আপনারা, সিএসএস, এবং এখানে দেখেন সিএসএস গ্রেডিয়েন্ট আছে, CSS3 গ্রেডিয়েন্ট। তো এইভাবে গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। তো এখন গ্রেডিয়েন্ট এখানে কিরকম আছে দেখেন, সাপোজ এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, নিচে হচ্ছে হলুদ কালার, উপরে হচ্ছে দুইটা মানে দুইটা কালার। এই যে এখান থেকে দেখলে বোঝা যাবে দুইটা কালার আছে, ঠিক আছে, একটা হচ্ছে হলুদ এই কালারটা। সো আমরা কালারটা তৈরি করে নিই। কালারটা তৈরি করব কিভাবে? আমরা তৈরি করব হচ্ছে কালার জেলা নামে একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা ইজিলি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, ঠিক আছে, যেখান থেকে কি আমরা ইজিলি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। কালার জেলা, এই যে ওয়েবসাইটটা ইউজ করার নাও ইউজ কীভাবে দেখেন, এখানে গ্রেডিয়েন্টের বিষয়টা আসছে। তো আপনার যেভাবে যেভাবে দরকার, মনে করেন আপনার প্রথমে লাগবে হচ্ছে ইয়েলো কালার। অ্যাকচুয়ালি আপনার ইয়েলো কালার নিচে দরকার আছে। পরেরটা হচ্ছে পিঙ্ক টাইপের কালার, ঠিক আছে। এখন এটাকে রিভার্স করে দেন, ইয়েলো নিচে থাকবে, তারপর হচ্ছে উপরে থাকবে হচ্ছে পিঙ্ক। সো এটা হচ্ছে বিষয়। দেন আপনি জাস্ট কপি করেন। এবার কপিটা কিভাবে ইউজ করবেন সেটার উপর। আমরা মনে করেন যে হেডার এরিয়াতে ইউজ করব, ঠিক আছে। সো হেডার এরিয়া, দেন একে হচ্ছে পজিশন রিলেটিভ করলাম, এর একটা বিফোর বা আফটার করে আমরা ইউজ করব। বিফোর আফটার, বিফোর আফটার দিয়ে অ্যাকচুয়ালি ওভারলে তৈরি করাটা, ঠিক আছে। আমরা তো দেখছি বিফোর আফটার কিভাবে কাজ করে, বা বিফোর আফটার দিয়ে কিভাবে হোভার ইফেক্ট তৈরি করা যায়, আমরা দেখছি না গত দুইটা ক্লাস আগে মনে হয় দেখছি। ফাইন, তো আমি ব্যাকগ্রাউন্ড যেটা তৈরি করে এনেছি সেই ব্যাকগ্রাউন্ডটা কপি পেস্ট করলাম এখানে। তারপর বিফোর আফটার অ্যাকচুয়ালি কিছু জিনিস ছাড়া কাজ করে না, আমরা জানি। একটা হচ্ছে কন্টেন্ট, তো আমরা কন্টেন্ট ইউজ করতে হবে। তারপর তাকে আমরা পজিশনিং করে কার উপর আনবো এটা বলতে হবে। লেফট টপ উইথ 100% হাইট, ঠিক আছে। এবার দেখেন সবার অ্যাকচুয়ালি উপরে আসছে, হ্যাঁ। এখানে স্লাইডারটা হচ্ছে আবার জেট ইন্ডেক্স করা, দ্যাটস ওয়াই দেখাচ্ছে না। সো আমি যদি এখন এটাকে জেট ইন্ডেক্স করি, মনে করেন যে 1, ঠিক আছে। এখন এভাবে দেখালে চলবে, ফাইন। এবার আমার মেনুটা শুধু এখানে কি করতে হবে, অপাসিটি দিতে হবে একটা। অপাসিটিটা হচ্ছে পয়েন্ট সামথিং, আমরা দেখে নিতে পারি চাইলে। এটার পয়েন্ট অ্যাকচুয়ালি অপাসিটিটা কত আমরা এখান থেকে দেখে নিতে পারি। এই যে এই যে অপাসিটি হচ্ছে 90 পয়েন্ট, আমি 90 দিয়ে দেখলাম যে অপাসিটি কেমন, ঠিক আছে। অপাসিটি কিভাবে বের করলাম, এই যে এখানে দেখতেছি অপাসিটি ফিল 100% আছে, তার মানে গ্রেডিয়েন্ট ওভারলে যেখানে দিছে সেখানে দেখলাম যে অপাসিটি কি আছে 90%, ঠিক
ঠিক আছে, এই যে এটা গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়া আছে 90% অপাসিটি। তো আমি অপাসিটিটা 90% দিয়ে দিলাম 0.9 এবং ইমেজটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার 100%, একদম 100%। এরপর আমি এটাকে সেন্টার করি। সেন্টার করার জন্য এখানে আমরা কার্সেল কি আগে ফন্ট সাইজ বা বাকিগুলো ঠিক করি, অ্যাকচুয়ালি ফন্ট সাইজ বা বাকিগুলো ঠিক করি। সো এখানে হচ্ছে কার্সেল ক্যাপশন, কার্সেল ক্যাপশন নামে একটা ক্লাস। ওকে, কার্সেল ক্যাপশন, তার মধ্যে আছে হচ্ছে আমরা একটু দেখি কার্সেল ক্যাপশন H2 H1A, H2 H1, তারপর হচ্ছে A। সো H2 এর ফন্ট সাইজ হচ্ছে এখানে হচ্ছে রেগুলার 70 পিক্সেল, ফন্ট সাইজ 70 পিক্সেল, এবং এটা ইউজ হয়েছে হচ্ছে এই ফন্টটা, এবং কালার হচ্ছে তো যা আছে এটাই। ইভেন কোনো টেক্সট শ্যাডো থাকবে না, নর্মালি ম্যাপে এখানে টেক্সট শ্যাডো দেখাচ্ছে, সো এটা থাকবে না, সো এইভাবে। তারপর হচ্ছে সরি, এটা হচ্ছে 140 46 পিক্সেল, ফন্ট সাইজ 146 পিক্সেল, এবং ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টসেরাট। অ্যাকচুয়ালি প্রত্যেকটা টাইটেলে মেবি ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টসেরাট, তাই না? প্রত্যেকটা টাইটেলে, যেমন এটা একটা টাইটেল মন্টসেরাট, সো এটা একটা টাইটেল মন্টসেরাট, সো প্রত্যেকটা টাইটেলে প্রায় মন্টসেরাটই আছে। এটা তো যদি দেখি মন্টসেরাট রেগুলার। সো আমরা এজ যতগুলো আছে ফন্ট ফ্যামিলি কি করতে পারি, যেগুলোতে মন্টসেরাট দেয় সেগুলো আমরা এভাবে সিলেক্ট করে দিব, যে এখানে যেটা করেছে আর কি কশন স্ক্রিপ্ট, ঠিক আছে, যেটাতে নাই। সো আমরা এমনিতে নর্মালি হচ্ছে ফন্ট মন্টসেরাট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে টেক্সট শ্যাডো, ওকে। আর যদি বা এখানে অনেক অ্যাকচুয়ালি অনেক বড় দেখাচ্ছে, ফন্ট ওয়েট বোল্ড হবে। আর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, আর কালার তো হোয়াইট আছেই এটা। ওহো, ওকে, এ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশন, মানে এটার অবস্থান। তো আমরা এটাকে এবার সেন্টার করব। সেন্টার অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের সিস্টেম অনুযায়ী বুটস্ট্র্যাপ যেভাবে সেন্টার করছে সেটা হচ্ছে লেফট থেকে 20%, রাইট থেকে 20%, এভাবে করছে। আর বটম থেকে 20 পিক্সেল দিছে, বটম থেকে অ্যাকচুয়ালি কি করছে 20 পিক্সেল দিছে। সো বটম থেকে অ্যাকচুয়ালি 20 পিক্সেল এই কার্সর ক্যাপশন দিয়ে করলে যেটা হয়, টেক্সট বাড়লে কিন্তু আমার টেক্সটটা সেন্টার হবে না, ঠিক আছে, এইভাবে করলে। সো আমরা কার্সর ক্যাপশন এখানে চেঞ্জ করে ফেলি, স্লাইডার ক্যাপশন, স্লাইডার ক্যাপশন। ও এটার কারণ হচ্ছে স্লাইডার ক্যাপশন আমরা চেঞ্জ করে ফেলব। স্লাইডার ক্যাপশন এখানে আমরা মার্কআপটা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে কার্সর ক্যাপশন যেটা আছে সেটা হচ্ছে স্লাইডার ক্যাপশন হবে। এবং স্লাইডার ক্যাপশনের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিভ ডিসপ্লে ট্যাব, দেন ডিভ ডিস সেল, এর মধ্যে হচ্ছে আমরা এবার দেখি যে এবার যেটা করব অ্যাকচুয়ালি এখানে আরেকটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম হচ্ছে আমাদেরকে পজিশনিং করতে হবে, এটা কি করতে হবে, পজিশনিং করতে হবে। সো পজিশনিং করার জন্য আবার আমাদের আরেকটা ডিভ লাগবে, স্লাইডার ক্যাপশন এরিয়া, স্লাইডার ক্যাপশন এরিয়া হচ্ছে পজিশনিং হবে।
লাগবে কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে ডিসপ্লে ট্যাবল, আচ্ছা বলেছিলাম, বলা হয় না, ডিসপ্লে ট্যাবলের কাজ দেখানো হয়েছে, দেখানো হয়নি, আজকে দেখে ফেলি। অ্যাকচুয়ালি ডিসপ্লে ট্যাবলটা হচ্ছে, আমরা জানি ট্যাবল টিয়ারের কাজ দেখছি, আমরা ডিসপ্লে ট্যাবলের কাজও দেখছি, অ্যাকচুয়ালি মনে পড়ছে। টিডি আমরা একটা নির্দিষ্ট হাইট দিলে তার কন্টেন্টটাকে সে সবসময় সেন্টারে রাখে, এটা হচ্ছে তার কাজ। সো এটাকে আমরা সিএসএস এর মাধ্যমে করব, সেটা হচ্ছে বিষয়। সো প্রথমে এটাকে করব হচ্ছে পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, উইডথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 100%, এন্ড দেন ডিসপ্লে ট্যাবল যেটা আছে সেটাকে করব হচ্ছে ডিসপ্লে ট্যাবল, এবং উইডথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 100%। যেহেতু সে তার কন্টেন্টটুকু সেন্টার করবে, কার মধ্যে সেন্টার করবে সেটা বলে দিতে হবে, এবং আর কিছু না। তারপর হচ্ছে ডিস সেল, একে হতে হবে ডিসপ্লে ট্যাবল সেল, ভার্টিক্যাল লাইন মিডল, কন্টেন্টটুকু একদম সেন্টারে আছে, কিন্তু কন্টেন্ট কি একদম সেন্টারে আছে। সো এবার আমরা এখানে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যেহেতু এখানে ইউজ করে হচ্ছে কন্টেইনার এবং হচ্ছে রো, আমার রো লাগবে, অ্যান্ড দেন কল অ্যাক্সেস, আমরা একটু দেখে নিতে পারি কত কলামের মধ্যে আছে। 2 কলাম, আচ্ছা 10 কলামের মধ্যেই আছে। কল এমডি 10, কল এমডি অফসেট 1, এটা হচ্ছে আমার নতুন চেঞ্জ, এবং কার্সল ক্যাপশনের জায়গায় চেঞ্জ হবে এখানে, এবং এখানে হচ্ছে কার্সল ক্যাপশনের জায়গায় চেঞ্জ হবে। ওকে, এবার আমাকে জেট ইন্ডেক্সের মাধ্যমে এটা হচ্ছে উপরে তুলতে হবে। এখানে আবার একটা প্রবলেম আছে, আমি আচ্ছা এখানে পাচ্ছি না, আচ্ছা পাইছি, পাই নাই, প্রথমটা পাই নাই, এই যে আমরা এখানে দিই, আমরা আইটেম 4টা নিয়েছি, আমরা পাই। সো ঠিক আছে, এবার টেক্সট লাইন হবে কি সেন্টার, কিসে, স্লাইডার ক্যাপশনে, অথবা আমরা স্লাইডার এরিয়াতে টেক্সট লাইন সেন্টার দিয়ে দিতে পারি। ওকে, আর প্রত্যেকটা টেক্সট হবে কালার হোয়াইট, এবং এখানে আমরা কালার হোয়াইট দিয়ে দিতে পারি, সরাসরি কমন জায়গায় দিয়ে দেওয়াটা অ্যাকচুয়ালি বেটার। এরপর হচ্ছে H2 এর পরে, এবং এদের লাইন হাইট একটু কমবে, লাইন হাইটটা H1 এর লাইন হাইটটা কমবে। তো H1 এর লাইন হাইট কত কমানো যেতে পারে, 146 হচ্ছে নর্মাল লাইন হাইট। সো আমরা আরো কমাই, 20 করে দিই, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লাইন হাইট। সো H1 লাইন হাইট হচ্ছে 120 পিক্সেল। এরপর হচ্ছে এটার আবার একটা কি আছে, বর্ডার আছে নিচে। সো এটাকে পজিশনিং করে আনতে হবে বর্ডারটা, যেহেতু বর্ডারটা ছোট সাইজের। আফটার দিয়ে নিয়ে আসলাম, অ্যান্ড অবশ্যই কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 50%, বটম থেকে 0 পিক্সেল, এবং উইডথ হচ্ছে 100 পিক্সেলের একটা বর্ডার, হাইট হচ্ছে 3 পিক্সেল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে হোয়াইট। সো 100 পিক্সেল, মার্জিন লেফট কত হবে, সেন্টার করার জন্য মার্জিন লেফট কত হবে, -50 পিক্সেল। ভুলে গেছেন সবাই, একটা জিনিস প্রপারলি সেন্টার কিভাবে করতে হয় ভুলে গেছেন,
এত তাড়াতাড়ি? হ্যাঁ, যেটা আমি যেভাবে নিয়েছি, মানে লেফট থেকে হচ্ছে কি 50% নিয়ে গেছি, দেন তার উইড থেকে অর্ধেক অর্ধেক মাইনাস করে দিয়েছি। ঠিক আছে, যাই হোক এটা দেখালাম না। এরপর এখানে প্যাডিং বটম, মার্জিন বটম, ঠিক আছে, প্রায় এটার প্যাডিং বটম হচ্ছে 30 পিক্সেল। আমি কমায় কমায় দিচ্ছি, অ্যাকচুয়ালি লেখাটা অনেক বড় ডিজাইন অনুযায়ী। এভাবে এভাবে দিলাম। হ্যাঁ, মেবি ফন্ট সাইজ আরও কমাই দিলে বেটার হয়। আরও 10 পিক্সেল কমাই দিলাম, যাক সমস্যা নেই। এটা যেহেতু হিরো এরিয়া, ফন্ট সাইজ এক্সট্রা বড় হইতেই পারে। আচ্ছা, সমস্যা নেই। এরপর আসি হচ্ছে সো আমরা স্লাইডার ক্যাপশনের মধ্যে যে এটা আছে, ওই তো এটাকে বর্ডার দিব 1 পিক্সেল সলিড হোয়াইট, দেন প্যাডিং দিব লেফট রাইট, অ্যাকচুয়ালি টপ বটম দেই 10 পিক্সেল, লেফট রাইট হচ্ছে 20 পিক্সেল। তারপর হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। সো লার্ন মোর, অ্যাকচুয়ালি ফন্টস এখানে বেশি বড়, 3 পিক্সেলের একটা বর্ডার, 3 পিক্সেল। দেন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেন হচ্ছে কালার, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমার লার্ন মোর বাটন। এরপর এখানে আসি, আমার এই এলাইগুলো চেঞ্জ হবে। সো এদের যে নিজস্ব স্টাইলটা আছে, সেই স্টাইলটা কিন্তু একদম মোটামুটিভাবে বলতে গেলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, ওদের স্টাইলটা থাকাই যাবে না, ঠিক আছে। সো আমি যদি ক্লাস চেঞ্জ করে দিই, হ্যাঁ, সাপোজ আমি একটা ক্লাস চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, মানে ওদের স্টাইল যাতে না পাই, স্লাইডার ইন্ডিকেটরস এভাবে দিলাম, তাহলে আমি যদি এখানে দেখি যে ক্লিক করলাম চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা আমাদের স্টাইল ক্লাস ইউজ করে কাজ করতে পারবো, যেহেতু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, যেহেতু কাজ করছে। সো দ্যাট, তাহলে তো ভালো হয়। আমি এখানে 3 দিলাম। ওকে ওকে ফাইন। তাহলে আমরা আমাদের স্টাইল অ্যাকচুয়ালি ওভাররাইড করার সাথে নিজেদের স্টাইল করাটা অনেক সহজ কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু বুটস্ট্র্যাপেরগুলো অনেক বেশি কমপ্লিকেটেড সিএসএস, অনেক অনেক কিছু কমপ্লিকেটেড। সো আমরা এটা নিয়ে আসি কপি ক্লাস, অবশ্যই সেটাকে পজিশনিং করতে হবে, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0 এবং বটম থেকে কি হবে 0, উইডথ হবে 100%, হাইট দেওয়ার দরকার নেই। এখানে আসছে, সো জেড ইন্ডেক্স 9 এবং উপরে আসছে, ঠিক আছে। এখন সবগুলো এলআই, এর মধ্যে যত এলআই আছে, এলআই এবং তার মধ্যে যাই হোক যেটা দেখো, এলআইকে করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং যেহেতু চারটা, এবং চারটার মনে হয় বেশি, চারটার বেশি চেঞ্জ হবে না, 25% উইথ ফ্লোট ল্যাব দেওয়া যায়, এবং এটাকে ওভারফ্লো হিডেন করা যায়, যেহেতু ফ্লোট ল্যাব ইউজ করছি। এভাবে দিলাম, এভাবে না দেওয়াটাই, দেখি ডিজাইন অনুযায়ী দেখি কন্টেনারের মধ্যে আছে এবং হচ্ছে 25%-এর মধ্যে আছে। সো এটার ওয়েট হচ্ছে 100%, দ্যাট মিন্স আমাকে মার্কআপে আর একটু স্ট্রাকচার একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ডিভ কন্টেনার, ডিভ রো, কল অ্যাক্সেস ড্রপ। জাস্ট ইন্ডিকেটরের জন্য এটা অ্যাকচুয়ালি বাড়াইতে হচ্ছে, ইন্ডিকেটরটা যাতে সেন্টার থাকে এই কাজটা করার জন্য, ঠিক আছে, সেন্টার্ড করার জন্য। সো আমার ফাইন। এবার আমরা বাকি স্টাইলটা করব। এলআই, প্রতিটা এলআই এর উপরে হচ্ছে কি আসবে, বর্ডার আসবে, ঠিক আছে। সো প্রতিটা এলআই এর উপর বর্ডার আসবে, দেন আসবে হচ্ছে এখানে আমরা কি মার্কআপ করেছি, স্প্যান বা H3 করছি, H3 এর মধ্যে স্প্যান নিয়েছি। সো ফাইন, এলআই এর মধ্যে H
মধ্যে হচ্ছে স্প্যান, সরি H3 এর মধ্যে স্প্যান, হ্যাঁ। কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড সাইজটা হচ্ছে 23, তারপর এটা 17, 23 পিক্সেল। আর স্প্যানটা হচ্ছে ফন্ট সাইজ 17 পিক্সেল। ফাইন, হ্যাঁ ফাইন। এবার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওকে। এবার হচ্ছে এলআই পজিশন রিলেটিভ। আমরা অ্যাকচুয়ালি বিফোর আফটার দিয়ে ব্যাপারটা, অথবা দেখি আমরা বর্ডার দিয়ে সারি। বর্ডার টপ 2 পিক্সেল সলিড হোয়াইট, কেমন হয় বর্ডার দিয়ে সারতে দেখি। বর্ডার দিয়ে সারলে যেটা হয়, মানে অনেক বড় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বড় না, এটা হচ্ছে আমাদের একটা প্যাডিংয়ের সমস্যা আছে। প্যাডিংটা হবে 0.15 পিক্সেল, যেহেতু আমরা কলাম কি ইউজ করছি এখানে। অ্যাকচুয়ালি তখন আমরা যেহেতু এখানে কি ইউজ করছি, প্যাডিং ইউজ করছি, এখানে আমাদের আর প্যাডিং ইউজ করার দরকার নেই, এই প্যাডিংটা ইউজ করার দরকার নেই। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কন্টেনারের পর অ্যাকচুয়ালি এখানে আর দরকার নেই, এটা আমি আর নিলাম না। কন্টেনারের পর রো আর কলাম নিলাম না, আমি এলআইকেই কি করলাম, কলামের মতো করে প্যাডিং দিলাম এবং উইডথটা দিলাম, প্লাস ওএলকে করলাম হচ্ছে মার্জিন 0-15 পিক্সেল। এটা মাথায় রাখতে হবে। জাস্ট সরি, কন্টেনার কি তুলে দিয়েছি? ও ফাইন, এলআই প্যাডিং, ও আচ্ছা। তার মানে এলআই কে বর্ডার দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি বর্ডার দিলে হচ্ছে প্যাডিং সহ, যে প্যাডিংটা পেয়েছে সেই প্যাডিংটা সহ সে পাবে। সো প্যাডিংটা থাক, এলআই কে বরাবর টপ দিলাম না, দেখি H3 কে তাহলে দিই, হ্যাঁ এভাবে পাবে। সো এরপর হচ্ছে আবার প্যাডিং টপ, কারণ হচ্ছে কিছু দূরত্ব আছে, যদি বা একটু বেশি হচ্ছে, সমস্যা নেই। আমরা একটু দেখি যে দুইটার ফন্ট সাইজ, অ্যাকচুয়ালি দুইটার কালার চেঞ্জ আছে। এটার কালার হচ্ছে এফএফএফ, এটার কালারও এফএফএফ, অ্যাকচুয়ালি দেখতে আলাদা মনে হচ্ছে। আচ্ছা, চেঞ্জ তো মনে হয় আছে, হ্যাঁ এটার হচ্ছে 50% অপাসিটি দেওয়া আছে, মানে অ্যাক্টিভটা ছাড়া 50% অপাসিটি কালারে, বর্ডার কালারে দেওয়া আছে। সো আমরা এটাকে RGBA ইউজ করা যায় কিনা, এভাবে এফএফএফ ইউজ করছি, RGBA কন্ট্রোল দিয়ে আনলাম, ঠিক আছে। কালারের উপর কন্ট্রোল মাউস কার্সর রেখে কন্ট্রোল দিলে এই কালার প্যালেটটা আসবে। দেন আপনার এটা হচ্ছে অপাসিটি, ঠিক আছে। সো আমি 50% অপাসিটিটা দিলাম হোয়াইট কালার। এবার দেখবো যে 50% অপাসিটি পেয়েছে, হ্যাঁ পেয়েছে। এরপর যেটা করব, অ্যাক্টিভ ক্লাস যেটা আছে এলআই এর ক্ষেত্রে, যেটা অ্যাক্টিভ সেটার যেই ইয়াটা আছে, বর্ডার টপ, বর্ডার কালারটা, হ্যাঁ বর্ডার কালার জাস্ট চেঞ্জ করব, সেটা হচ্ছে কি হোয়াইট কালার, ঠিক আছে, কোনো অপাসিটি থাকবে না। ফাইন, যেটা অ্যাক্টিভ। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেমটা হচ্ছে এটা কার্সেল ক্যাপশন যদি আমি তুলে দেই, এখান থেকে অ্যাকচুয়ালি কার্সেল ক্যাপশন যদি তুলে দেই, তাহলে কিন্তু আবার অ্যাক্টিভ ক্লাসটা চেঞ্জ হয় না। এটা আমি বলতে অবশ্য মাথায় ছিল না। যাই হোক, আমরা একটু দেখি, তারপরে আরেকটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে এইটা। ওকে, এটা আমি একটু দেখে নেই যে এটা যদি এভাবে থাকে, সাপোজ এভাবে যদি রাখি, তাহলে অ্যাক্টিভ ক্লাস চেঞ্জ হচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা হচ্ছে কার্সেল ইন্ডিকেটরস। সো আমরা এখানে দেখেন কার্সেল
ইন্ডিকেটরস যেটা আছে সেটা রাখলাম, তখন আবার সে কিছু স্টাইল তাদেরটা পেয়ে যাবে। এখন কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা যাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু তাদেরগুলো পেয়ে যাচ্ছে, সো তাদেরগুলো যেহেতু পাচ্ছে, আমাদেরগুলো যাতে পাই, ইম্পর্ট্যান্ট ফাইন। তারপর হচ্ছে এখানে হচ্ছে টেক্সট ইনডেন্ট। অ্যাকচুয়ালি অনেক সমস্যা। অ্যাকচুয়ালি দেখি যে আচ্ছা আচ্ছা, এটা কার্সল ইন্ডিকেটরস আমি আবার রাখলাম না। অ্যাকচুয়ালি এখানে আবার করতে হবে, কি করতে হবে, ওভাররাইড চেঞ্জ করতে হবে। সো আমি আপাতত এটা রাখলাম, সমস্যা নেই। বাকি চেষ্টা করবেন যে ওভাররাইড আপনারা কমপ্লিট করা আপনাদের, ঠিক আছে, আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন। ফাইন। এখানে একটা ওয়ে দেখলাম, সেটা হচ্ছে আমরা 100% দেখলাম কীভাবে স্লাইডার করতে হবে, কাজ করতে হবে সেটা দেখলাম, কিভাবে ওভারলে করতে হবে সেটা দেখলাম। আর এখানে হচ্ছে হোভার ইফেক্টে থাকবে হচ্ছে বিফোরটা, এবং অ্যাক্টিভ ক্লাসটা হোভার থাকবে। সো আমরা অ্যাক্টিভ ক্লাস এবং বিফোর ক্লাসটা চেঞ্জ করে ফেলি। এখানে এই যে এলআই এর বিফোর নর্মাল অবস্থায় সেটা হচ্ছে অপাসিটি, অথবা নর্মাল অবস্থায় হচ্ছে ওয়েট 0 থাকবে, ঠিক আছে। আর যখন এলআই হোভার হবে তখন, অথবা এলআই হোভার হবে বা এ হোভার হবে, যখনই হয়, হ্যাঁ, তখন হচ্ছে এর বিফোরের ওয়েট 100% হবে। এবং অবশ্যই এখানে ট্রানজিশন ইউজ করতে হবে, না হলে অ্যানিমেশন পাবো না। অল 3.3s is 0s, ঠিক আছে। এবং নর্মাল অবস্থায় অপাসিটি 0 থাকবে, আর এখানে আসে অপাসিটি 1 থাকবে, ঠিক আছে। সো এইভাবে দেখি অ্যাক্টিভ ক্লাসটা তো হচ্ছে কি থাকবে। আচ্ছা, এখানে হোভার হচ্ছে না, কেন হোভার হচ্ছে না বলতে পারবেন কেউ? কারণটা হচ্ছে ডিসপ্লে ট্যাবল যেটা আছে সেটার জন্য। সো আমরা এটাকে অ্যাকচুয়ালি জ্যাট ইন্ডেক্স বাড়ায় দেখতে পারি, ঠিক আছে। সো আমরা কি করলাম, মেইন মেনু এরিয়াকে জ্যাট ইন্ডেক্স বাড়ালাম। আর এখানে হোভার হচ্ছে না কেন? এলআই হোভার এ বিফোর। সো যখন এলআই হোভার হবে দেন অপাসিটি 1 হবে, উইথ 100% হবে, আর এখানে 0। ফাইন। আচ্ছা, এলআই ওভার এ, এটা ঠিক আছে, বাট বিফোরটা কাজ করছে না। উইথ 100%, অপাসিটি 0, অপাসিটি 1। হ্যাঁ হ্যাঁ, ও শিট, হ্যাঁ, এটা তো অবশ্যই ভুল। হ্যাঁ, এটার জন্যই কাজ করছে না। ফাইন, এখন আমরা জাস্ট উইথ এটাকে 0 করে দিই। একটা সেকেন্ড ব্র্যাকেট বা একটা ডট, এগুলা ডট একদম লাস্টে থাকলে সমস্যা নেই, কিন্তু মাঝখানে থেকে গেলে সমস্যা, ঠিক আছে। এবার ঠিক আছে, একটা ইফ, ঠিক আছে। হ্যাঁ, না এটা থাকবে না, কারণ এটা তো ডাইনামিক না, ওয়েবসাইট তো আর ডাইনামিক না যে ক্লাসটা চেঞ্জ হচ্ছে। ক্লাস তো চেঞ্জ হচ্ছে না, অ্যাক্টিভ ক্লাসে আসলে তারপর। আচ্ছা, এখানে আবার একটা বিষয় আছে যে অ্যাক্টিভ ক্লাসের বিফোরটা কিন্তু আবার চেঞ্জ হবে। যেমন এখানে এসে এটা এরকম হবে, অ্যাক্টিভ যেটা আছে তার বিফোর কিন্তু সবসময় থাকবে। সো সেটা দিয়ে রাখতে হবে, অ্যাক্টিভ ক্লাস যাতে বিফোর সবসময় থাকে। সো অ্যাবাউট মনে করেন যে এখানে অ্যাক্টিভ আছে, তো
এখানে আবার আরেকটা কাজ করা যায়, এটা যখন হোভার হবে তখন একটা সার্চ বক্স আসবে, এটা যখন হোভার হবে তখন একটা কার্ড বক্স আসবে। এগুলো আমরা ড্রপ ডাউনটা পরের ক্লাসে দেখবো, কালকে ক্লাসে। সো আমরা মার্কআপ অর্ধেক করছি এবং কিছু স্টাইল করছি। এটা কেন